have enjoyed this topic because this topic has lots of concept to deliver and lots of concept to cover. So কার এটা মনে হচ্ছে যে আমার রিয়েলি খুব ভালো আছে টপিকটা আর আমি খুবই স্ট্রং আছি, এটা কার মনে হচ্ছে? আশিক মন্ডল না, ওকে ভেরি গুড আশিক মন্ডল। রেস্ট গাইজ তোমাদের? সুদীপা মন্ডল না, হাসিবুর মোটামুটি ছিল স্যার, মোটামুটি ছিল, ওকে ঠিক আছে। সো কমপ্লিটলি ফাইন, যা জানো জানো, দ্যাটস ওকে। আজকে আরেকবার জানবো আমরা ঠিকঠাকভাবে সমস্ত কিছু। আর এটা অ্যাকচুয়ালি যেভাবে বোঝানো পড়ানো উচিত সেভাবে অ্যাকচুয়ালি যদি বোঝাতে যাই তো মিনিমাম 5টা 2 ঘন্টার লেকচার লাগবে, মিনিমাম 5টা 2 ঘন্টার লেকচার লাগবে। তাহলে ক্লাসটার অ্যাকচুয়াল যে টপিকের এসেন্স সেটা ক্লিয়ার হবে। আর ওই লেকচারটা নিট লেভেলের হবে, ডেফিনেটলি নিটে তোমার কোনো কোশ্চেন আটকাবে না। কিন্তু আমরা ডেফিনেটলি নিটের জন্য খাটছি না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে জেনপাস ওই লেভেলে কোশ্চেন আসে না। থার্ড কথা হচ্ছে যে এটা ক্লাস কোর্স, আমাদের কাছে অত টাইমও নেই। সো আমি দুটো লেকচার এটাকে সাম আপ করবো পুরোপুরি। আজকে লেকচার 1, লেকচার 2 হবে। দুটো লেকচারে বুঝতে পারছো ওইভাবে অত ডেপথে গিয়ে পসিবল হবে না, কিন্তু আমার চেষ্টা এটা থাকবে যেন কোনো কিছু জিনিস, কোনো কিছু সাব টপিক, কোনো টপিক যেন স্কিপ না হয়ে যায়। হ্যাঁ, কোনো টপিকে যতটা বেশি এমফাসাইজ করার প্রয়োজন হতো ততটা এমফাসাইজ করলাম না, তত বেশি ব্যাখ্যাতে গেলাম না। কিন্তু এরকম হবে না যে কোনো টপিক তুমি কমপ্লিটলি আনঅ্যাওয়্যার থেকে গেলে তুমি জানতে পারলে না আর এক্সামে চলে এসছে, এটা হবে না। ঠিক আছে, আই উইল মেক শিওর দ্যাট। সো এভরিওয়ান ইজ রেডি অ্যান্ড অ্যালাইনড with me to get started. Okay, how's the juice guys? Everyone hi, how's the juice? চলো, প্রথম জায়গা হচ্ছে আমাদের মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স টপিকের ডিএনএ। প্রথম জিনিস হচ্ছে ডিএনএ। अच्छा इसमें क्या नई बात है सर? वो तो जेनेटिक मटेरियल है, डीएनए है, हम लोगों को तो पता है। ठीक है, সো ডিএনএ সবাই জানো ফুল ফর্ম। ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, যেটাকে বলি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডেফিনেটলি অনেকটা বড় শব্দ, তার মানে ডেফিনেটলি অনেকগুলো জিনিস ওখানে আলাদা আলাদা আছে বলেই এতগুলো আলাদা আলাদা টার্মও নিয়ে আছে নিজের মধ্যে। আস্তে আস্তে ভাঙবো আর দেখবো কি কি আছে, ডোন্ট ওয়ারি। সো এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল হেরিডিটারি মলিকিউল। এর আগের দিন আমি বলেছিলাম যে হোয়াট এক্স্যাক্টলি ইজ মিন বাই হেরিডিটারি। হেরিডিটারি শব্দের অর্থ কি, এটা কার মনে আছে? হেরিডিটারি শব্দের অর্থ কি কার মনে আছে? কে বলবে হোয়াট ইজ হেরিডিটারি? স্যার বৈশিষ্ট্য প্যারেন্ট থেকে অফস্প্রিং এ যাওয়া। যাওয়া, ওটা আরেকটা টার্ম কি ছিল? আরেকটা শব্দ, ওটা আরেকটা কি ছিল? ওটার অর্থ আরেকটা সিনোনিম কি ছিল? আরেকটা সিনোনিম কি ছিল? ইনহেরিটেন্স, তাই তো? ইনহেরিট করা আর হেরিডেট করা একই জিনিস। ঠিক আছে, সো ডিএনএ হচ্ছে সেই মলিকিউলটা যেটা প্যারেন্ট থেকে নেক্সট প্রজন্মে যায়। ঠিক আছে, আর যাওয়ার ফলে আমাদের অ্যাকচুয়ালি যে জেনেটিক জিনিসটা মানে ট্রান্সপোর্টেশনের কাজ করে ডিএনএটাই করে। ডিএনএর মধ্যে সমস্ত কিছু লুকিয়ে থাকে। ঠিক আছে, ওকে। দিতি, দিতি ভালো আছো? দিতি? হ্যাঁ স্যার মোটামুটি আছি। ওকে ঠিক আছে, ক্যামেরা চলেছে, অসুবিধা না থাকলে। আর শুরু করলাম এক্ষুনি, হ্যাঁ বেশি কিছু হয়নি, জাস্ট শুরু করলাম, এটাই প্রথম কথা বলছি। সো ডিএনএটা শুরু করছি। সো ডিএনএ একটা মলিকিউল যেটা সমস্ত লিভিং অর্গানিজমের মধ্যে থাকে আমাদের। আর মেনলি কি করে, এটা স্টোর করে নিজের মধ্যে আর ট্রান্সমিট করে, এক্সপ্রেস করে জেনেটিক ইনফরমেশন। আমাদের যত সমস্ত জেনেটিক ইনফরমেশন আছে সেটাকে স্টোর করা, ট্রান্সমিট করা এবং এক্সপ্রেস করা, এই তিনটে মেন কাজ হচ্ছে ডিএনএর। যেটা কি কি আর নিজের মধ্যে কি কি স্বতন্ত্রতা আছে, কি কি করার ক্যাপাবিলিটিস আছে। ও নিজেকে রেপ্লিকেট করতে পারে, মানে নিজের আর একটা কপি নিজে বানাতে পারে, নিজেকে মিউটেশন করতে পারে, নিজের অবস্থা পরিবর্তন করতে পারে, আর ট্রান্সক্রিপশন করতে পারে, মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে পারে। ইন সাম ভাইরাসেস হাউএভার আরএনএ সার্ভস অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল। কিছু কিছু ভাইরাস আছে যেগুলোতে আরএনএটাই জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে রোল প্লে করে, ডিএনএ থাকে না। এটা হচ্ছে ডিএনএ সব থেকে বেসিক ওভারভিউ। সো মানে ডিএনএটাকে তোমরা অনেকটা এভাবে ধরতে পারো যে ডিএনএ হচ্ছে
সেরকম টাইপের একটা মানে লকার, সেরকম টাইপের একটা লকার, ঠিক আছে, লকার, একটা ভল্ট, যেখানে তুমি তোমার লাইফের যা সিক্রেট কোডস আছে, যা সিক্রেট কোডস আছে তোমার লাইফের, হু আর ইউ, তোমার ব্যাপারে যা তুমি যা বাইরে, তোমার এক্স্যাক্টলি সমস্ত কিছুকে, তোমার কোডটাকে, তোমার ব্লু চিপটাকে নিজের মধ্যে কন্টেন করে রাখে। দিস ইজ হোয়াট ইজ ডিএনএ। তো কি কি দেখবো ডিএনএ এর মধ্যে আমরা ইজিলি প্রথমে দেখবো, বাই দিস এন্ড অফ দিস সেকশন তোমরা বুঝতে পারবে যে কেমিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ কি, আর ডিএনএ নিউক্লিওটাইড কি সেটা দেখতে পারবে, আরএনএ ডিএনএ এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে, ডিএনএ স্ট্রাকচার বুঝতে পারবে, ফাংশন বুঝতে পারবে, আর হিস্ট্রিক্যাল কন্ট্রিবিউশনস, ডিএনএ এর স্ট্রাকচার তৈরি হওয়াতে, স্ট্রাকচারটা আজকে ডেটে যেটা আমরা জানি ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার, এটা স্ট্রাকচার কিভাবে আসলো, তারা কারা কারা কোন কোন সায়েন্টিস্ট এটাতে কন্ট্রিবিউট করেছে সেটা জিনিস দেখতে পারবে, আর অ্যাপ্রিসিয়েট দ্য ইউনিকনেস অ্যান্ড ইউনিভার্সালিটি অফ ডিএনএ। আর ডিএনএ যে স্বতন্ত্রতা আছে, একটা ইউনিক প্রপার্টিজ আছে, ইউনিকনেস আছে, সেই জিনিসটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। চলো মুভ করছি সামনে। স্ট্রাকচার অফ ডিএনএ অ্যাজ এ পলিনিউক্লিওটাইড চেন, মানে ডিএনএ ইজ নাথিং বাট এ পলিনিউক্লিওটাইড চেন। পলিনিউক্লিওটাইড চেন, নিউক্লিওটাইড যখন একটা লম্বা চেন বানাই, পলি মানে কি অনেকগুলো, অনেকগুলো নিউক্লিওটাইড মিলে যখন একটা লম্বা চেন বানাই, সেই চেনটাকে আমরা ডিএনএ বলে থাকি, সেই চেনটাকে তখন আমরা ডিএনএ বলে থাকি। ব্যাকগ্রাউন্ড কি দেখতে হবে, ডিএনএ ইজ এ পলিমার অফ নিউক্লিওটাইডস, মানে কি পলিমার মানে কি, এটা মনোমার, এক একটা নিউক্লিওটাইডকে মনোমার বলি, অনেকগুলো মনোমার, অনেকগুলো নিউক্লিওটাইড পর 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 জুড়ে গিয়ে তৈরি করা একটা ডিএনএ পলিমার। প্রত্যেকটা স্ট্র্যান্ডের এক ডিরেকশন থাকে, ইচ স্ট্র্যান্ড হ্যাজ এ ডিরেকশন, হ্যাঁ, যেটা মেনলি 5 প্রাইম অ্যান্ড 3 প্রাইম এন্ড থাকে। মানে ধরো একটা ডিএনএ যেটা আমরা দেখি, সেটার প্রতিটা এন্ডের ক্ষেত্রে একদিকে 5 একদিকে 3 প্রাইম এভাবে থাকে, এদিকে 5 প্রাইম এদিকে 3 প্রাইম, এভাবে এন্ড থাকে। দ্য লেন্থ অফ দ্য ডিএনএ ইজ মেজার্ড ইন বেস পেয়ার, ডিএনএ যেটা লেন্থ আছে সেটাকে আমরা বেস পেয়ার দ্বারা মাপি, আর বেস পেয়ারটা অ্যাকচুয়ালি হচ্ছে নাম্বার অফ নিউক্লিওটাইডের সংখ্যা। চলো নিউক্লিওটাইড তাহলে বললাম, এখানে দেখলাম যে নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ তৈরি থাকে। এবার দেখি যে নিউক্লিওটাইড জিনিসটাই কি। সো প্রতিটা নিউক্লিওটাইড যে আছে, এক একটা নিউক্লিও, বললাম কি যে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে 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 একটা ডিএনএ তৈরি করছে, এটা বললাম। এবার দেখছি যে এক একটা নিউক্লিওটাইডে কি আছে। একটা নিউক্লিওটাইডকে যদি জুম করে ভালো করে দেখি, ওর মধ্যে থাকে মেনলি 3টে পার্ট। প্রথম পার্টের নাম হচ্ছে নাইট্রোজেনাস বেস, প্রথম পার্টের নাম নাইট্রোজেনাস বেস, সেকেন্ড পার্টের নাম পেন্টোজ সুগার, থার্ড পার্টের নাম ফসফেট গ্রুপ। নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, আর একটা থাকে ফসফেট গ্রুপ। একদম ঝাঁটিয়ে মাথায় রাখো, নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার আর ফসফেট গ্রুপ। বেসের মধ্যে কি কি হয়, বেস আবার দুটো টাইপের হয়, একটা নাইট্রোজেনাস বেসকে আমরা বলি পিউরিন, একটা নাইট্রোজেনাস বেসকে বলি পিরিমিডিন। পিউরিন আর পিরিমিডিন, পিউরিনের এক্সাম্পল কি কি, পিউরিনের এক্সাম্পল হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিন আর গুয়ানিন, এ অ্যান্ড জি ইজ পিউরিন, আর সাইটোসিন এবং থাইমিন হচ্ছে পিরিমিডিন। পিউরিনের ক্ষেত্রে দুটো রিং থাকে, সাইটোসিনের পিরিমিডিনের ক্ষেত্রে একটা রিং থাকে। স্ট্রাকচার আমরা বেশি যাবো না, ওটার প্রয়োজন নেই। পিউরিন হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, সাইটোসিন থাইমিন হচ্ছে পিরিমিডিন, ঠিক আছে। এবার পেন্টোজ সুগারে কি থাকে, পেন্টোজ সুগারে থাকে, পেন্টোজ সুগার ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ থাকে, ডিঅক্সিরাইবোজ, আর আরএনএ এর ক্ষেত্রে থাকে রাইবোজ। তো যে রাইবোজ গ্রুপটা আছে, ওই রাইবোজ গ্রুপের যেটা 2 প্রাইম এন্ড আছে, ওই 2 প্রাইম লোকেশনে, কার্বন চেনের 2 প্রাইম লোকেশনে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে, একটা ওএইচ হাইড্রক্সিল গ্রুপ থাকে। এই ওএইচ হাইড্রক্সিল গ্রুপটা 2 পজিশনে, কার্বন সেকেন্ড কার্বন পজিশন থাকার কারণেই ওটাকে রাইবোজ বলি, যেটা আরএনএ তে থাকে। বাট হোয়েন ইট কামস টু ডিএনএ, এই হাইড্রক্সিল গ্রুপটা প্রেজেন্ট থাকে না, ওই 2 প্রাইম কার্বনের ওই লোকেশনে হাইড্রক্সিল গ্রুপটা প্রেজেন্ট থাকে না, যেহেতু হাইড্রক্সিল গ্রুপটাকে আমরা ডিলিট করে দিয়েছি, ডিলিট, সে কারণে ওখান থেকে এসছে ডিঅক্সি, মানে অক্সিকে হাইড্রক্সিকে অক্সিকে করা হয়েছে কি ডিলিট, রিমুভ। তো জয়নিং নাও ইবনে রাত ব্রাদার, গুড ইভিনিং। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। একটু লেট হয়ে গেল ব্রাদার, চলো বেশি দূরে এগোয়নি, ওকে ঠিক আছে। ডিএনএ কে সেটা শুরু করেছি, ডিএনএ এর গঠনে আছে এখন। ডিএনএ এর গঠনতে আমরা মেনলি ডিএনএ দেখতে পাই নিউক্লিওটাইড দ্বারা ডিএনএ তৈরি থাকে, সেই নিউক্লিওটাইডের 3টে পার্ট থাকে, ঠিক আছে ইবনে। একটা পার্টকে বলি নাইট্রোজেনাস বেস, একটাকে বলি পেন্টোজ সুগার, একটাকে বলি ফসফেট গ্রুপ।
নাইট্রোজেনাস বেসে থাকে পিউরিন, পিরিমিডিন, পিউরিনের এক্সাম্পল হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, পিরিমিডিনের এক্সাম্পল হচ্ছে সাইটোসিন, থাইমিন। পেন্টোজ সুগার যে থাকে ডিএনএ এর ক্ষেত্রে, সেখানে যে রাইবোজ গ্রুপ আছে সে রাইবোজের মধ্যে একটা হাইড্রোক্সিল গ্রুপ অ্যাবসেন্ট থাকে, দ্যাটস ওয়াই ওটাকে ডিঅক্সিরাইবোজ বলি। আর যেটা আরএনএ থাকে ওখানে হাইড্রোক্সিল গ্রুপটা প্রেজেন্ট থাকে, অ্যাবসেন্টটা প্রেজেন্ট থাকে, যার কারণে রাইবোজ গ্রুপ বলি। দ্যাটস সিম্পল। নেক্সট ফসফেট গ্রুপে যদি কথা বলি, তাহলে ফসফেট গ্রুপটাই এটা কথা ইম্পর্টেন্ট কথা, যে ফসফেট গ্রুপটা হচ্ছে সেই গ্রুপ যে গ্রুপটা ডিএনএ কে নেগেটিভ চার্জ দেয়, ডিএনএ কে নেগেটিভ চার্জ দেয়। তাহলে এখান থেকে জিনিসটা বুঝতে পারলাম ডিএনএ মানে মানে ইলেকট্রিক্যাল প্রপার্টি কেমন, পজিটিভলি চার্জ অর নেগেটিভলি চার্জ। সাউন্ড করো, ডিএনএ পজিটিভলি চার্জ অর নেগেটিভলি চার্জ? নেগেটিভলি চার্জ। কেন নেগেটিভলি চার্জ সুদীপা? Why it is negatively charged? ফসফেট গ্রুপের জন্য। ফসফেট গ্রুপের জন্য। আর ফসফেট গ্রুপটা কোথায় লিংক থাকে? ফসফেট গ্রুপটা কোথায় লিংক থাকে? কোথায় লিংক থাকে? ফসফেট গ্রুপটা কোথায় লিংক থাকে? 5 প্রাইম আর 3 প্রাইমের মধ্যে। এই যে উপরে বললাম না রাইবোজ সুগার, পেন্টোজ, এই ডিঅক্সিরাইবোজ সুগার মানে যেটাকে পেন্টোজ সুগার বলছি, ওই পেন্টোজ সুগার মানে কি 5টা কার্বনওয়ালা সুগার। তো ওই পেন্টোজ সুগারে একটা কার্বনে, যেটা 5 নাম্বার কার্বন, ঠিক আছে, ওই কার্বনে একটা সুগার প্রেজেন্ট থাকে, একটা 3 প্রাইম কার্বনে একটা সুগার প্রেজেন্ট থাকে। আর ওই সুগার দুটো একে অপরের সঙ্গে, মানে সরি কি বলছি ভাই, মানে ফসফেট গ্রুপ প্রেজেন্ট থাকে, নট সুগার। পেন্টোজ সুগারের 3 প্রাইম কার্বনে ফসফেট গ্রুপ প্রেজেন্ট থাকে, 5 প্রাইম কার্বনে ফসফেট গ্রুপ প্রেজেন্ট থাকে। আর ওই ফসফেট গ্রুপটা যে প্রেজেন্ট আছে, দুটো ফসফেটের কথা বললাম, ওটা একে অপরের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড দ্বারা কানেক্টেড থাকে, ফসফোডাইএস্টার বন্ড দ্বারা কানেক্টেড থাকে। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট কথা, যে ফসফেটটা কিসের দ্বারা, ফসফেট গ্রুপ দুটো একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে, দ্যাট ইজ ফসফোডাইএস্টার বন্ড। কোথায় থাকে? একটা থাকে 5 প্রাইম কার্বনে, একটা থাকে 3 প্রাইম কার্বনে। এটা হচ্ছে স্ট্রাকচার। এবার নিউক্লিওসাইড বলে জিনিস হয় আর নিউক্লিওটাইড বলে জিনিস হয়। নিউক্লিওটাইড দেখলাম, নিউক্লিওসাইডটা কি? নিউক্লিওসাইড হচ্ছে যখন খালি সুগার আর বেস প্রেজেন্ট আছে, যদি শুধু সুগার অ্যান্ড বেস প্রেজেন্ট থাকে, ফসফেট গ্রুপটা অ্যাবসেন্ট থাকে, তাহলে সেটাকে নিউক্লিওসাইড বলি। তখন তাদেরকে বলা হয় ডিঅক্সি অ্যাডিনোসিন। আর যদি নিউক্লিওটাইডের কথা বলি, তাহলে সুগার আছে, বেস আছে, তার সঙ্গে সঙ্গে ফসফেট গ্রুপটা প্রেজেন্ট থাকবে। যেমন ধরো ওটা এক্সাম্পল হচ্ছে ডিএএমপি, মানে ডিঅক্সি অ্যাডিনোসিন মোনোফসফেট। চলো নিউমোনিক, তাহলে কি নিউক্লিওসাইডের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সাইড অফ সুগার প্লাস বেস, সাইড অফ সুগার প্লাস বেস, এটা মেনলি টাইড ইনক্লুডস দ্য ফসফেট রাইট। আচ্ছা, যখন নিউক্লিওটাইড বলছে, মানে যেটা আমি নিউমোনিকে মেনলি বোঝানো হচ্ছে যে টাইড মানে কি, ঢেউ, জানো? যদি ঢেউ আসে তাহলে সেই ঢেউটাতে ফসফেটের একটা রাইড থাকবে, ফসফেটের একটা সার্ফিং থাকবে, ফসফেটের একটা রাইড থাকবে। তো যদি ফসফেট প্রেজেন্ট থাকে তাহলে সেটা নিউক্লিওটাইড। টাইড কিসের টাইড? ফসফেটের রাইড, তাহলে নিউক্লিওটাইড। আর যদি নিউক্লিওসাইড থাকে তাহলে ওটাতে কোনো টাইড নেই। টাইড নেই মানে কি? ফসফেটের রাইড নেই। ফসফেটের রাইড নেই মানে কি? ওটা নিউক্লিওসাইড, মানে শুধু সুগার আর বেস আছে। এটা মাথায় রাখতে হবে, এটা অনেক টাইমে সবাই কনফিউজ করে, ঠিক আছে, এটা একটু কনফিউশন আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, বন্ডিং ইন ডিএনএ। ডিএনএর মধ্যে যদি বন্ডিং দেখি, নিউক্লিওটাইডস আর লিঙ্কড বাই 3 প্রাইম অ্যান্ড 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ডস। নিউক্লিওটাইডস যেগুলো আছে তারা লিঙ্ক থাকে 3 প্রাইম এবং 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ডের দ্বারা। ইম্পর্টেন্ট কথা, আগে বললাম যদিও ফসফোডাইএস্টার বন্ড। আর ডিরেকশন অফ ডিএনএ স্ট্র্যান্ড কেমন হয়? অলওয়েজ 5 প্রাইম এন্ড একটা ফসফেট গ্রুপ থাকবে, আর 3 প্রাইম এন্ডে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, ঠিক আছে, একটা ফ্রি ওএইচ গ্রুপ থাকবে। ডিরেকশন অফ ডিএনএ স্ট্র্যান্ড যদি দেখি, তো ওর একটা 5 প্রাইম যে এন্ড আছে, সেই 5 প্রাইম এন্ডে, মানে যেটা বললাম যে ধরো এটা ডিএনএ একটা স্ট্র্যান্ডের কথা বলছি, ডাবল স্ট্র্যান্ডের হবে ডেফিনেটলি। তো যদি একটা স্ট্র্যান্ডে 5 প্রাইম এন্ড, একটা স্ট্র্যান্ডে 3 প্রাইম এন্ড থাকে, তো 5 প্রাইম এন্ড যেটা আছে সেই 5 প্রাইম এন্ডে একটা ফসফেট গ্রুপ থাকবে, আর এই 3 প্রাইম এন্ড যেটা আছে 3 প্রাইম এন্ডে
একটা ওএইচ গ্রুপ থাকবে, ঠিক আছে। তো এটা হয় মেনলি ডিএনএ ডিরেকশন। ডিফারেন্সেস বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ। সো ডিএনএ আরএনএ সব থেকে যেটা বেসিক এখানে একটা ডিফারেন্স দেখবো, সেটা হচ্ছে যে ডিএনএ এর ক্ষেত্রে যে বেসগুলোর কথা বললাম, কি কি বেস থাকে? পিউরিনে থাকে অ্যাডেনিন, আর কি কি পিউরিন থাকে? অ্যাডেনিন আর সুদীপা? গুয়ানিন। সো অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, আর পিরিমিডিন কি? থাইমিন সাইটোসিন। থাইমিন সাইটোসিন। তো এইখানে ডিফারেন্সটা কি হয়ে যায় রাইবোজের ক্ষেত্রে, যে যেটাকে থাইমিন বললাম ডিএনএ তে, এই থাইমিন বেসের জায়গাতে রাইবোজের আরএনএ এর ক্ষেত্রে কি হয়, আমার ইউরাসিল প্রেজেন্ট থাকে। থাইমিনের জায়গাতে এখানে যে থাইমিনটা প্রেজেন্ট আছে, এই থাইমিনের জায়গাতে আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিল প্রেজেন্ট থাকে। এটা একটা বেসের মধ্যে বড় ডিফারেন্স ডিএনএ আর আরএনএ এর মধ্যে। ডাবল স্ট্যান্ডার্ড থাকে ডিএনএ, আরএনএ ইউজুয়ালি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। কোনো কোনো আরএনএ আছে যেগুলো ডাবল স্ট্যান্ডার্ড হয়, আদারওয়াইজ আরএনএটা মেনলি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। স্টেবিলিটি ডিএনএ অনেক বেশি স্টেবল, আরএনএটা লেস স্টেবল, ঠিক আছে। নিউক্লিয়াস মোস্টলি মানে এদের লোক আছে নিউক্লিয়াসে। আর আরএনএ যেটা থাকে, যেহেতু ওটা ভাইরাসের দেখে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, তো আরএনএটা নিউক্লিয়াস ছাড়া নিউক্লিয়াসও থাকতে পারে বা সাইটোপ্লাজমও প্রেজেন্ট থাকতে পারে। আর মেনলি এর জেনেটিক রোল কি, ডিএনএ জেনেটিক রোল হচ্ছে এটা হেরিডিটারি ম্যাটেরিয়াল। আর আরএনএটার যেটা মেন কাজ, আরএনএ ভাইরাসের ক্ষেত্রে হেরিডিটারি ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারে, ইনহেরিটেন্সের ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারে, কিন্তু নর্মালি আমাদের দেহে আরএনএরা মেনলি মেসেঞ্জারের কাজ করে। আমাদের দেহে আরএনএদের মেন কাজ বার্তা বাহক হিসেবে, এটা আমাদের দেহে মেন কাজ। হ্যাঁ, মেবি আরএনএ ভাইরাসদের ক্ষেত্রে এটা কাজ হবে না, ওদের ক্ষেত্রে হেরিডিটারি ম্যাটেরিয়াল হিসেবে আরএনএ কাজ করে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আরো দেখবো ডিফারেন্সটা এখানে শেষ নয়, আরেকবার আসবে এটা আমাদের সামনে, এটা আরো দেখবো। এবার ডিএনএ লেন্থের যদি কথা বলি, খুব ইম্পর্টেন্ট। ডিএনএ লেন্থ একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, খুব ইম্পর্টেন্ট। ডিএনএ লেন্থ যেটা আছে সেটাকে আমরা মেজার করি বিপি দিয়ে, বেস পেয়ার্স দিয়ে। কতগুলো বেস পেয়ার্স আছে সেটার উপর আমরা সেটা ক্যালকুলেট করে আমরা ডিএনএ লেন্থের কথা বলি। সো এখানে এনসিআরটি কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেটা তোমার ল্যামডা ইন্টু ফাজ, ল্যামডা ফাজ একটা আছে, আর ধরো একটা তোমার ফাই যেটা 174 ভাইরাস আছে, ফাই 174, সেখানটাতে বেস পেয়ারের সংখ্যা কতগুলো আছে? 5386 নিউক্লিয়ার টোটাল, 5386 নিউক্লিওটাইডস আছে টোটাল ফাই 174 ভাইরাসের ক্ষেত্রে। এটা এনসিআরটির ডেটা, মনে রাখলে ভালো, না মনে রাখতে পারলে দ্যাটস ওকে, বিকজ এটা মাথায় রাখবে, এই হিউম্যানটা শুধু মাথায় রাখবে, বিকজ বাকিগুলো ধরো ঠিক আছে নিটে আসে বাট তোমাদের জেন পাসে দেবে না, দেয়ার ইজ হাই চান্স। এটা মাথায় রাখতে পারো হিউম্যানেরটা। হিউম্যানের মোট যেটা বেস পেয়ারের কাউন্ট সেটা হচ্ছে 3.3 ইন্টু 10⁹ বেস পেয়ার, 3.3 ইন্টু 10⁹ বেস পেয়ার। এস্চেরিচিয়া কোলাইয়ের ক্ষেত্রে ওটা 4.6 ইন্টু 10⁶ বেস পেয়ার থাকে। আর ল্যামডা ফাজ ভাইরাসের ক্ষেত্রে ওটা 48,502 বেস পেয়ার থাকে, ঠিক আছে। ফাই 174 ভাইরাসের ক্ষেত্রে 5386 নিউক্লিওটাইডস, ল্যামডা ফাজ ভাইরাসের ক্ষেত্রে 48502 বিপি, ইকোলাইয়ের ক্ষেত্রে 4.6 ইন্টু 10⁶ বিপি, আর হিউম্যান সেলসদের ক্ষেত্রে 3.3 ইন্টু 10⁹ বিপি। তো এটা হচ্ছে ডিএনএ লেন্থের এক্সাম্পলস যেটা এনসিআরটিতে দেওয়া রয়েছে। তাহলে যদি ইচ বেস পেয়ার, এক একটা বেস পেয়ার যদি 0.34 ন্যানোমিটার অ্যাপার্ট হয়, 0.34 ন্যানোমিটার অ্যাপার্ট হয় মানে দূরে থাকে, তাহলে হিউম্যান ডিএনএ বুঝতে পারছো 3.3 ইন্টু 10⁹ মানে যেটা মোট নিউক্লিওটাইডের কাউন্ট, সেটা ইন্টু 0.34 ইন্টু 10⁻⁹ মিটার দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এক একটা ডিএনএ যদি আমি মিটারে কাউন্ট করি, তাহলে মোটামুটি 1.12 মিটার পার সেলে পাবো। কথাটা বোঝো আরেকবার, যেটা বললাম এখানে যে আচ্ছা এটা ক্যালকুলেশন আসছে, আমি আবার এটা আগে ডিএনএ স্ট্রাকচার দেখো তাহলে বুঝতে পারবে এক্স্যাক্টলি কিসের কথা বলছিলাম। এটাতে আমি আবার আসছি, উইল কাম ব্যাক আসছি এটাতে আবার, দাঁড়াও। এবার হিস্ট্রিক্যাল মাইলস্টোনস দেখি কিছু। আচ্ছা দাঁড়াও এখানটাতে দেখিয়ে নি, না দাঁড়াও দেখাচ্ছি। এবার ছাড়ো, হিস্ট্রিক্যাল মাইলস্টোনস আছে কিছু। ডিসকভারি অফ ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ এখন অব্দি যেগুলো জিনিস দেখলাম সেগুলো একটু মুখস্থ করার মতন জিনিস। তো কার কি কতটা কি ক্লিয়ার হলো, কার কি ডাউট আছে বলো এখন অব্দি যা যা ডিসকাস করলাম।
কারো কিছু কোথাও ডাউট থাকলে একটু হ্যান্ড রেজ করো, প্লিজ বলো। কিছু ডাউট, কোনো কোয়েশ্চেন, এনিথিং? আছে কিছু? নেই? ঠিক আছে, তাহলে হিস্ট্রিক্যাল মাইলস্টোনস। এবার ডিএনএ আবিষ্কারে কে কে কিভাবে রোল প্লে করেছে ডিএনএ স্ট্রাকচারে সেটা দেখি। সো প্রথম যে ব্যক্তি ডিএনএ মানে প্রথম ডিএনএ আবিষ্কার করেছিল সেটাকে বলা হচ্ছে, তার নাম হচ্ছে ফ্রেডরিক মিসের। ফ্রেডরিক মিসের নামক যে সায়েন্টিস্ট রয়েছে 1869 উনি প্রথম পাজ সেল থেকে মানে পুজ কোষ যেটা আছে সে পাজ সেল থেকে একটা সেল মানে আলাদাভাবে আইসোলেট করতে পেরেছিলেন। একটা অ্যাসিডিক সাবস্ট্যান্স এই সেল থেকে একটা অ্যাসিডিক সাবস্ট্যান্সকে উনি আইসোলেট করেছিলেন, সেখান থেকে বার করেছিলেন। ঠিক আছে, ধরো একটু ভাবে পুজ হয়ে আছে, সেই পুজের মধ্যে পুজের সেখানে অনেকগুলো ডেড সেল আছে, সেই সেলের মধ্যেও একটা অ্যাসিডিক সাবস্ট্যান্সকে আলাদা করে ভাবে এক্সট্রাক্ট করলেন, বার করার পরে উনি সেটা নাম লিখেছিলেন নিউক্লিন। কি নাম দিয়েছিলেন? নিউক্লিন। লেটার পরবর্তীকালে ওটাকে আইডেন্টিফাই করা হলো এই নিউক্লিন যেটা মিস্টার আবিষ্কার করেছিল সেই নিউক্লিনটা আসলে ডিএনএ। ঠিক আছে, প্রথম কথা। সেকেন্ড কথা দেখবো চারগাফস রুল। এরউইন চারগাফ নামক একজন সায়েন্টিস্ট ছিল, সে এরউইন চারগাফ একটা রুল দিয়েছিল 1950-তে, মানে এটা অনেক পরে, বুঝতে পারছো? এটা করেছিল 1869-এ, মানে লগভগ 90 ইয়ার্স লেটার, তারও বেশি, ইভেন 90 থেকেও বেশি, কাছাকাছি 71 ইয়ার্স লেটার, অনেক দিন পরে এরউইন চারগাফ নামক এক সায়েন্টিস্ট আসলেন। তিনি কি বললেন? একটা রুল দিলেন উনি, সেই রুলটাকে বলা হতো ফার্স্ট প্যারিটি রুল। ফার্স্ট প্যারিটি রুলে কি বলা হলো যে ডিএনএ যে ডাবল হেলিক্স একটা স্ট্রাকচার হয়, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়, সে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউলে যে অ্যামাউন্টে অ্যাডেনিন থাকবে তার সমান অ্যামাউন্টে থায়ামিন প্রেজেন্ট থাকবে, এবং যে অ্যামাউন্টে গুয়ানিন প্রেজেন্ট থাকবে সে অ্যামাউন্টে সাইটোসিন প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, উনি বললেন যে অ্যামাউন্টে একটা ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউলে অ্যাডেনিন এবং থায়ামিনের পরিমাণ যেটা থাকবে অলওয়েজ ইকুয়াল থাকবে, আর গুয়ানিন এবং সাইটোসিনের পরিমাণ অলওয়েজ ইকুয়াল থাকবে। মানে ওটাকে আমরা এইভাবে বলতে পারি এ উইল বি অলওয়েজ ইকুয়াল টু টি and G will be always equal to C. This can be expressed as A is equal to T into and Z is equal to C. So additionally, the total amount of purines, মানে A plus G, total amounts of purine, মানে A plus G, equals the total amount of pyrimidines, T plus C. আর পিউরিনের যে পরিমাণ থাকবে ঠিক সম পরিমাণে পিরিমিডিনও প্রেজেন্ট থাকবে। এটা হচ্ছে চারগাফের রুল। আরো ইজি করছি, এটাকে সিম্পলি ভাষায় বলতে গেলে এটাকে বেস পেয়ারিং রুল বলে। আর এই বেস পেয়ারিং রুলটাতে সিম্পলি বলা হয় এ উইল বি ইকুয়ালস টু টি, মানে অ্যাডেনিন এবং থায়ানিনের রেশিও সবসময় অন হবে, মানে সমান, অ্যাডেনিন প্লাস থায়ামিন সবসময় সমান হবে, আর গুয়ানিন এবং সাইটোসিন সবসময় সমান হবে। মানে টোটাল পিউরিন ইজ ইকুয়াল টু টোটাল পিরিমিডিনস ইন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, পিউরিন এবং পিরিমিডিন অলওয়েজ সমান হবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে, যেহেতু বললাম A plus T by G plus C is equals to 1, ঠিক আছে, আমি এটাকে এটাও লিখতে পারি A plus T plus G plus C is equal to 1, ঠিক আছে, মানে পুরোপুরি ওদের রেশিওটা এক হবে। স্যার A plus G হবে না? ও হ্যাঁ, গুয়ানিনের পরিমাণ বললাম তো, মানে পিরিমিডিন আর পিরিমিনের পরিমাণ সমান হবে। দেখো এই কথাটা দেখো লেখা আছে, দ্য অ্যামাউন্ট অফ গুয়ানিন ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট, সরি এখানে না, এটা দেখো টোটাল অ্যামাউন্ট অফ পিউরিন এবং টোটাল অ্যামাউন্ট অফ পিরিমিডিন সমান হবে A প্লাস G বা T প্লাস C ইজ ইকুয়াল টু 1। আমি বলছি ওটা, আমি লিখছি অন্য কিছু, ঠিক আছে। অ্যাডেনিন এবং গুয়ানিন যেটা পিউরিন আর যেটা পিরিমিডিন তার রেশিও, তার অনুপাত এক হবে। চারগাফ রুল নিয়ে কারো কোনো ডাউট আছে? হাসিবুর, আশিক, ইবনে, অনির্বাণ, সুদীপা? দিতি জয়েন করেছিল, আবার নেই, ঠিক আছে। ওয়াটসন অ্যান্ড ক্রিকস ডাবল হেলিক্স মডেল,
ওয়াটসন এবং ক্রিক্সের ডাবল হেলিক্স মডেল যেটা আছে সেটা 1953 তে দিয়েছিলেন দুই সায়েন্টিস্ট, একজনের নাম ওয়াটসন, একজনের নাম ক্রিক্স। সব থেকে ফেমাস মডেল, যেটা এখন অব্দি অ্যাকসেপ্টেড, আর এখন অব্দি আমরা এটা মডেলকে ফলো করি মেনলি। সো এটা মেনলি যে চারগাফ রুল দিল, ঠিক আছে, 1950-তে, এই রুলটাকেও ফলো করলো যে হ্যাঁ এটা কথা ঠিক, অ্যাডেনিন গুয়ানিন আর থায়ামিন সাইটোসিন মানে পিউরিন আর পিরিমিডিনের রেশিওটা অলওয়েজ সমান থাকে ডিএনএতে, এটাকেও কনসিডারেশনে নেওয়া হলো। আর রোজালিন্ড ফ্রাঙ্কলিন্স নামক এক সায়েন্টিস্ট ছিলেন, তিনি এক্স রে ডিফ্রাকশন ইমেজ করেছিলেন একটা এক্সপেরিমেন্ট। সেই এক্সপেরিমেন্ট থেকে রোজালিন্ড ফ্রাঙ্কলিনের সেই এক্সপেরিমেন্ট থেকে যা পাওয়া গেল আর চারগাফের রুল থেকে যা পাওয়া গেল, সেটার উপরে বেস করে ওয়াটসন অ্যান্ড ক্রিক একটা ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার দিলেন। এরকম একটা ডাবল হেলিক্স স্ট্রাকচার দিলেন ডিএনএ কে প্রথম। এই স্ট্রাকচার দেওয়ার পরে কি কি পেলাম, সে ডাবল হেলিক্স স্ট্রাকচারের কি ফিচার্স, কি কি বলেছিলেন ওনারা, সেইটাকে একবার দেখি। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ, খুব ফেমাস পার্ট আর ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। সো টু স্ট্র্যান্ডস ওন্ড অ্যারাউন্ড ইচ আদার, রাইট হ্যান্ডেড হেলিক্স থাকে, ঠিক আছে। মেনলি কেমন হ্যান্ডেড থাকে এদের, ইম্পর্টেন্ট কথা, এটা কথা, রাইট হ্যান্ডেড হেলিক্স থাকে, ঠিক আছে। মেনলি রাইট হ্যান্ডেড হেলিক্স থাকবে, ঠিক আছে, এই জায়গাটা ভুল হয়ে গেল, রাইট হ্যান্ডেড হেলিক্স থাকবে। আর ওরিয়েন্টেশনটা অলওয়েজ এদের অ্যান্টি প্যারালাল হবে, মানে ধরো এটা 5 প্রাইম যাচ্ছে, এটা 3 প্রাইম গেল, তো অপোজিট যেটা হবে এটা আবার ধরো এদিকে 3 প্রাইম হলো, এদিকে 5 প্রাইম হলো, তো দুটো অলওয়েজ এরকম রাইট হ্যান্ডেড হবে, রাইট হ্যান্ডেড হেলিক্স থাকবে, হেলিক্সটা অলওয়েজ, হেলিক্স যেটা হবে হেলিক্সটা রাইট হ্যান্ডেড হবে। আর এই স্ট্র্যান্ডগুলো অলওয়েজ অ্যান্টি প্যারালাল হবে একে অপরের সঙ্গে, অ্যান্টি প্যারালাল মানে যেটা প্যারালাল নয়। যদি সেম হয়ে যেত তাহলে প্যারালাল হয়ে যেত, 5 প্রাইম টু 3 প্রাইম আবার 5 প্রাইম টু 3 প্রাইম যদি হতো তাহলে প্যারালাল হয়ে যেত। যেহেতু উল্টো হচ্ছে, 5টা এদিকে 3 তে শেষ করছে, আবার এদিকে 5টা এদিকে 3 তে শেষ করছে, বলে ওটাকে অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন বললাম। একটা স্ট্র্যান্ড রানস ইন 5 প্রাইম টু 3 প্রাইম, আদার স্ট্র্যান্ড রান টু 3 প্রাইম টু 5 প্রাইম। সেটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, যে অ্যাডেনিন এবং থায়ামিন যেটা আছে ওটা দুটো বন্ড দ্বারা বাইন্ডেড থাকে। কোন বন্ড? দুটো হাইড্রোজেন বন্ড। অ্যাডেনিন এবং থায়ামিনটা অলওয়েজ দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা বাইন্ডেড থাকে। আর গুয়ানিন এবং সাইটোসিন যেটা আছে সেটা 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা বাইন্ডেড থাকে। এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট কথা এই হেলিক্স মডেলে, ডাবল হেলিক্স মডেলে। থার্ড ইজ ইউনিফর্ম উইড থাকে, এদের মধ্যে প্রতিটা এর মধ্যে 2 ন্যানোমিটার থাকে, প্রতিটার মধ্যে ডিস্টেন্স যেটা থাকবে সেটা 2 ন্যানোমিটার থাকবে, মেনটেন বাই পেয়ারিং অন পিউরিন প্লাস অন পিরিমিডিন। আমি দেখাচ্ছি, আমি এই লেন্থটা দেখাচ্ছি 2 ন্যানোমিটার। আর একটা কমপ্লিট টার্ন যেটা আছে, একটা কমপ্লিট টার্ন কমপ্লিট করতে 10টা বেস পেয়ার লাগে। এটা আমি দেখাচ্ছি, এটা আরেকবার দেখাচ্ছি আমি ছবিতে। একটা কমপ্লিট টার্ন কমপ্লিট করতে 10টা পেয়ার লাগে। এই টার্নটা যদি অর্থ না বুঝো, ডন্টারে মোটাও দেখাচ্ছি, 10টা বেস পেয়ার লাগে। আর 10টা বেস পেয়ারে যেটা ডিস্টেন্স দাঁড়ায় সেই ডিস্টেন্সটা হয় 3.4 ন্যানোমিটার। ন্যানোমিটার বা অ্যাংস্ট্রম, এখানে মানে দুটোই খেলা চলে, ন্যানোমিটারের কোশ্চেন আসতে পারে, অ্যাংস্ট্রমেও থাকতে পারে, ঠিক আছে। 10টা বেস পেয়ার মানে ওটা হয় 3.4 ন্যানোমিটার। এটা কথা ক্লিয়ার সবারই? একটা কমপ্লিট টার্নে থাকে 3.4 ন্যানোমিটার। এবার বেস স্ট্যাকিং স্টেবিলাইজেস দ্য স্ট্রাকচার, পাই ইন্টারাকশনস হয়। এই বেস স্ট্যাকিং স্টেবিলাইজেশন যেটা হয় মেনলি ওটা পাই ইন্টারাকশনের দ্বারা হয়। মানে ডেফিনেটলি যখন হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট আছে, হাইড্রোজেন বন্ডগুলো একে অপরের সঙ্গে পাই ইন্টারাকশন করে, আর পাই ইন্টারাকশন করেই ওটা নিজেকে মানে স্টেবিলিটি প্রোভাইড করে মেনলি। হাইড্রোজেন বন্ডস অ্যান্ড হাইড্রোফোবিক ইন্টারাকশনস, এই যে মেনলি এটা কথা যেটা বলছিলাম, হাইড্রোজেন বন্ডস এবং হাইড্রোফোবিক ইন্টারাকশনস স্টেবিলাইজ দ্য ডাবল হেলিক্স। মেনলি ডাবল হেলিক্সকে স্টেবিলাইজ করতে হাইড্রোজেন বন্ড আর হাইড্রোফোবিক ইন্টারাকশনটা, হাইড্রোফোবিক নেচারটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। AT2 এটা মাথায় রাখতে পারো, AT2 মানে AT হ্যাজ দুটো বন্ড, আর GC3 GC হ্যাজ 3 বন্ড, এটা নিউমনিক এখানে মাথায় রাখতে পারো। AT2 GC3 AT2 GC3 AT2 GC3, সিম্পল। সেকেন্ড অ্যান্ড খুব ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে কমপ্লিমেন্টারিটি অফ ডিএনএ স্ট্র্যান্ড। মানে কমপ্লিমেন্টারি মানে আগের দিনও বললাম, কমপ্লিমেন্টারি কথাটা আগের দিন ইংলিশে পড়ছিলাম আমরা। এটা কমপ্লিমেন্ট মানে কি অনির্বাণ? এটা কমপ্লিমেন্ট মানে কি? এটা কমপ্লিট মানে কি? কমপ্লিমেন্ট মানে জানি না,
রেডি স্যার। আসছে না তোমার কথা, আমি ধরতে পারলাম না তুমি কি বললে, হঠাৎ করে একটা কি আওয়াজ আসলো আবার বেরিয়ে গেল। স্যার প্রায়োরিটি হবে। আর বাংলা বাংলা শব্দ অর্থ কি বাংলা? কমপ্লিমেন্ট পরিপূরক। অনেকবার আমি তোমার কথা ধরতে পারলাম না, যাই বললে ইটস ওকে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, নো ওয়ারিজ। পরিপূরক যেটা বললো সুদীপা, ঠিক আছে, এটা কমপ্লিমেন্ট মানে কি পরিপূরক। তো ডিএনএ যে স্ট্র্যান্ড গুলো হয় অনির্বাণ, ধরো একটা স্ট্রাকচার এইভাবে যাচ্ছে, একটা স্ট্র্যান্ড যাচ্ছে এইভাবে, ঠিক আছে, আর একটা স্ট্রাকচার এইভাবে ঠিক এইভাবে আসছে। তো এই স্ট্র্যান্ড গুলো যা আছে এরা একে অপরের পুরোপুরি পরিপূরক হয়, এরা একে অপরের পুরোপুরি পরিপূরক হয়। কিভাবে পরিপূরক হয়? each strand is complementary, each strand is complementary but not identical. very important কথা, খুব ইম্পর্টেন্ট কথা, যে প্রতিটা স্ট্র্যান্ডই যে আছে একে অপরের সঙ্গে কমপ্লিমেন্টারি হবে, পরিপূরক হবে, কিন্তু আইডেন্টিক্যাল নয়। আইডেন্টিক্যাল হলে তো কাজ বিগড়ে গেল, আইডেন্টিক্যাল হলে ম্যাচ করবে না, কারণ যেহেতু এটি জিসি আলাদা আলাদা জিনিস, সেম জিনিস তো না, খালি এ বা খালি টিটি বা খালি জিজি সিসি থাকতো তাহলে হয়তো ম্যাচ করে যেত। কিন্তু যেহেতু ওরা যে বন্ডটা তৈরি করে একে অপরের সঙ্গে এটি জিসি, সে বন্ডটা যেহেতু একরকম নয়, চারটা কম্পোনেন্ট চারটা বেস মিলে এরভাবে বন্ডগুলো বানায় একে অপরের মধ্যে, তো সেটা এই কমপ্লিমেন্টারি স্ট্রাকচারের জন্য পসিবল। ইফ ইউ নো ওয়ান স্ট্র্যান্ড দ্য আদার ক্যান বি প্রেডিক্টেড। তুমি যদি একটা স্ট্র্যান্ড জানো যে এই একটা, আমার কাছে একটা স্ট্র্যান্ড আছে ডিএনএ, এটা 5 প্রাইম টু 3 প্রাইম, যদি আমি খালি এটাই জানি তাহলে আমার 3 প্রাইম টু 5 প্রাইম টু 3 প্রাইম এটা যদি জানি, তাহলে আরেকটা যেটা 3 প্রাইম টু 5 প্রাইম হবে সেটা আমি প্রেডিক্ট করতে পারবো যে হ্যাঁ এটাতে তাহলে এই জিনিসগুলো থাকবে, এইভাবে থাকবে। যেমন এই এখানে কথা লেখা আছে এক্সাম্পল, ইফ ওয়ান স্ট্র্যান্ড ইজ 5 প্রাইম ATCGG CTA 3 প্রাইম, দেন দ্য কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড কি হবে, এর সঙ্গে কি বসে, টি বসে, তো কি হবে টি, আবার টি এর সঙ্গে কি বসে, এ বসে, TAGCCGAT 3 প্রাইম টু 5 প্রাইম। বুঝতে পেরেছো? এটা কথা যদি এখনো না বুঝতে পারো তো ঠিক আছে, আর 2 মিনিট থামো, বুঝতে পারো আরো ভালো করে। তাহলে ইম্পর্টেন্স কি, দিস কমপ্লিমেন্টারি যেটা আছে, এই কমপ্লিমেন্টারিটি যেটা আছে, পরিপূরকতা যেটা আছে, দিস কমপ্লিমেন্টারিটি ইজ দ্য বেসিস ফর ডিএনএ রেপ্লিকেশন। যদি এটা না থাকতো তাহলে ডিএনএ রেপ্লিকেশন পসিবল হতো না। কেন হতো না? যখন ডিএনএ রেপ্লিকেশনটা পড়বো, এই কমপ্লিমেন্টারিটার রোল কতটা বেশি কমপ্লিমেন্টারিটিটার সেটাও আরো বুঝতে পারবে। ট্রান্সক্রিপশন পসিবল হতো না, একদমই হতো না। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পসিবল হতো না, পিসিআর অ্যাম্পলিফিকেশন পসিবল হতো না। এবার যখন এক একটা জিনিস আরো দেখবো আমরা, ডিএনএ রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি, পিসিআর অ্যাম্পলিফিকেশন কি, তখন এই কমপ্লিমেন্টারিটির উপর কত বেস করে এই জিনিসগুলো হয় সেটা আরো তোমরা রিয়েলাইজ করবে। কিন্তু এখন আপাতত মুখস্থ করো, ভালো করে মাথায় রাখো এই 4টা জিনিস, যে কমপ্লিমেন্টারিটি আছে বলে ডিএনএ রেপ্লিকেট করতে পারে, বলে ট্রান্সক্রিপশন হয়, বলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হয়, বলে পিসিআর অ্যাম্পলিফিকেশন হয়। আর কমপ্লিমেন্টারিটি মানে কিন্তু এটা কখনোই নয় যে এরা আইডেন্টিক্যাল, এটা কখনোই নয় যে এটা আইডেন্টিক্যাল। এবার ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার দেখি। তো ঠিক আছে, এটা পার্সোর ওয়েবসাইটে আসলাম, পার্সোর ওয়েবসাইটে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের পেজ আছে। এখানে তোমরা আসলে ধরো নিজে দেখতে পারো, ধরো ডায়ামিটার, বেস ডিসটেন্স দেওয়া আছে 3.4 অ্যাংস্ট্রম, বেস প্যাটার্ন 10, এগুলো জিনিস দেওয়া আছে, 64 কোডনস থাকে। আর এই টপিকটা এখানে তোমরা, এটা সামারি টাইপের টপিক দেওয়া আছে, মোটামুটি সবই যেগুলো হাইলাইটেড টপিক সেগুলো সবই এখানে দেওয়া রয়েছে। হাইড্রোজেন বন্ড মানে এখান থেকে জাস্ট একটা রিভিশন হয়ে যাবে। আর পিআইকি জোন দেওয়া আছে, যে প্রতিটা যেটুকু এই জাস্ট এটুকু জায়গা পড়লে, এই জায়গাটুকু পড়ে এখান থেকে কি কি কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ার্সে, ধরো নিটে 2020-তে এসেছে, দ্য ডিসটেন্স বিটুইন 2 কনজিকিউটিভ বেস পেয়ারস ইন ডিএনএ ইজ, বা এইভাবে যে সিবিএসসি 18-তে, নিট 19-এ, সিবিএসসি 17-তে যা কোশ্চেন এসেছে সেগুলো ধরো পেয়ে যাবে। ডিএনএ রেপ্লিকেশনটা এখানে আছে, আবার পিআইকি জোন, হালকা হালকা করে টপিক যেটুকু কভার হয়েছে পিআইকি জোন এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের এখন আলোচনার বিষয় নয়, যেটা আমরা মেনলি দেখার জন্য আসলাম, দ্যাট ইজ যে যেটা বলছিলাম, এখানে ক্লিক করবে সিম্পলি, নিউক্লিওটাইডটা লোড হয়ে গেল। এটা দেখো এবার ভালো করে, এটা হচ্ছে একটা ডিএনএ এর আমাদের স্ট্রাকচার।
ভালো করে দেখো সবাই, এগুলো কি? এগুলো হচ্ছে আমার একটা ফসফেট, এগুলো হচ্ছে আমার একটা ফসফেট গ্রুপ। বললাম ফসফেট গ্রুপ কানেক্টেড থাকে, এগুলো হচ্ছে আমার একটা ফসফেট গ্রুপ। এই ফসফেট গ্রুপের সঙ্গে এটি, সিজি, টিএ, জিসি এভাবে কানেক্টেড থাকে। অ্যাডেনিন থায়ামিন দুটো হাইড্রোজেন বন্ডে, সাইটোসিন গুয়ানোসিন সাইটোসিন তিনটেতে, থায়ামিন অ্যাডেনিন আবার দুটোতে, আবার গুয়ানিন সাইটোসিন আবার তিনটেতে, তিনটে হাইড্রোজেন বন্ডে। এইভাবে এদের যে বেসিক স্ট্রাকচার থাকে এইভাবে এরা এক অপরের সঙ্গে কানেক্টেড থাকে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা হাইড্রক্সিল গ্রুপে এখানে কানেক্টেড আছে। ঠিক আছে, তো একদিকে কি বলেছিলাম, একদিকে হাইড্রক্সিল গ্রুপ থাকে, একদিকে একটা ফসফেট গ্রুপ প্রেজেন্ট থাকে। একদিকে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে, এক এন্ডে একটা ফসফেট গ্রুপ প্রেজেন্ট থাকে, এটা বলেছিলাম। ঠিক আছে, চলো এটা এখানটার একটা ছোট্ট আলোচনা হলো। এবার যদি আমরা সেম একইভাবে দেখি, তো এখানে সিম্পলি যদি ক্লিক করো ডিএনএ লোড ডাবল হেলিক্সে, এটা একটু জাস্ট এখানে প্লে করো, তাহলে দেখো এটা এক একটা পার্ট, ঠিক আছে, এক একটা বেস পেয়ার সেটা কানেক্ট হচ্ছে এভাবে একে অপরের সঙ্গে। আর পুরোপুরি এইভাবে ডিএনএটা যে হয় আস্তে আস্তে নিজের একটা শেপ পায়। এটা হচ্ছে আমাদের ডিএনএ একটা ডাবল হেলিক্স স্ট্রাকচার। এই ডাবল হেলিক্স স্ট্রাকচারটাতে এটা দেখে নাও, তারপর দেখাচ্ছি। This is what is DNA double helix structure. So exactly এইভাবে DNA double helix স্ট্রাকচারটা থাকে। চলো এটা হয়ে গেলে আর একটু নিচে চলে আসবো, আর একটু নিচে আসলে এই যে এই ছবিটা দেখো এবার, এটা হচ্ছে ডিএনএ একটা ডাবল হেলিক্স স্ট্রাকচার। এই যে এই টার্নগুলো থাকে, এই ছোট টার্ন যেখানে থাকে সেটাকে আমরা মাইনর গ্রুপ বলি, আর যেটা বড় টার্ন যেখানে থাকে এটাকে মেজর গ্রুপ বলি। ওটা তো আমাদের আলোচনার বিষয় না। তো এখান থেকে নিয়ে ধরো এখানে একটা টার্ন কমপ্লিট হচ্ছে, এটা হচ্ছে আমার একটা টার্ন, এখান থেকে নিয়ে এখান অবধি এটা হচ্ছে একটা টার্ন। এই একটা টার্নে অনির্বাণ মাইক্রোফোন অফ করো। আচ্ছা, তো এটা হচ্ছে এখান থেকে নিয়ে এখানে হচ্ছে একটা টার্ন। তো এই একটা টার্নে মোট 10টা বেস পেয়ার থাকে। এই একটা টার্নে মোট 10টা বেস পেয়ার থাকে। আর 10টা বেস পেয়ারের টোটাল যেটা লেন্থ হয় সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। আর এটাকে যদি আমরা এই বরাবর দেখি, তাহলে এর ডায়ামিটার যেটা হবে এটা হবে 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম মানে কত ন্যানোমিটার? 20 অ্যাংস্ট্রম মানে কত ন্যানোমিটার? 2 ন্যানোমিটার। 2 ন্যানোমিটার। আর এদিকে 34 অ্যাংস্ট্রম মানে কত ন্যানোমিটার? 3.4। সিম্পলি 10 দিয়ে ভাগ, 10 টু দি পাওয়ার 9 মাইনাস 9, 10 টু দি পাওয়ার মাইনাস 9। ঠিক আছে, ওটা মেনলি আমাদের কিসের হয়? 10 টু দি পাওয়ার মাইনাস 9 ন্যানোমিটারের হয়। ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 10 করলে কি হবে? অ্যাংস্ট্রম হবে। ঠিক আছে, তো ধরো এটা মোটামুটি এখানে গেল বেসিক জিনিস। আর তোমরা যদি এইভাবে প্রতিটা ধরো টপিকে আছে এখানে এই এক্সপ্লেনে ক্লিক করলে এবার ওটার ব্যাপারে তখন ফার্দার কন্ট্যাক্টিং টু পার্সু হয়, জাস্ট এখানে একটু হোল্ড করবে। হোল্ড করার পরে ধরো ওখানে সমস্ত ডিটেলস এখান থেকে মানে রিভিশন করার জন্য ধরো এটা অন দা ওয়ে, তুমি বই টই নেই তোমার কাছে, জাস্ট তুমি হাতে মোবাইল ফোন আছে, তুমি এনি জায়গাতে বসে করতে পারবে। এটা পুরো এই লেটস স্টাডিতে যদি যাও, এখানে পার্সোনাল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে প্লাসে ক্লিক করে জাস্ট লেটস স্টাডিতে যাবে। লেটস স্টাডিতে গেলে যা টপিক ধরো আছে এগুলো টপিক মোটামুটি এখন অবধি এই টপিকগুলো আপডেট করা হয়েছে এখন অবধি। দুটো টপিকের এইভাবে পুরোপুরি নোটের পরে ধরো যা আছে। আর টপিকটা যখন তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে এই ক্লাসটা করলে, তো ক্লাসটা যেমনি কমপ্লিট হয়ে যাবে এই কুইজের এখানে এসে ক্লিক করবে, নিট কুইজ যে লেখা আছে এই কুইজে ক্লিক করলে এখানে তোমাদের কুইজ শুরু হয়ে যাবে। যেমন এটা নিট 2020 কুইজ। এটা কোয়েশ্চেন আনসার কি হবে? দ্য ডিসটেন্স বিটুইন টু কনজিকিউটিভ বেস পেয়ার ইন ডিএনএ ইজ $34 angstrom. 34 অ্যাংস্ট্রম। অপশন সি মানে অপশন সি
কেউ কে কে অপশন সি বললে? অপশন স্যার। কে কে অপশন সি বললে সবাই? ঠিক আছে, অপশন সি বললে। চলো ক্লিক করি। ভুল হয়ে গেল। কেন ভুল হলো? ভুল হয়ে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে নিচে এক্সপ্লেনেশন পাবে, আবার চেঞ্জ হয়ে গেল। ছাড়ো, এবার আমি স্ক্রিন শেয়ারিংটা এখান থেকে থামাচ্ছি। এই জিনিসটা একবার দেখো। প্লিজ লুক এট দিস। এটা দেখো মেনলি, ঠিক আছে? এভাবে মেনলি তিনটে করে হয়। এবার কোয়েশ্চেনটায় বলা ছিল যে একটার, এটা পুরো ওয়ান টার্ন, এখান থেকে নিয়ে এখান অবধি পুরো একটা টার্নে হচ্ছে, একটা টার্ন সমান সমান 10 বেস পেয়ার। আর টোটাল 10 বেস পেয়ারের যেটা লেন্থ সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা 3.4 nm ন্যানোমিটার। আমার লেখা দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ না? অদ্ভুত সমস্যা, ওয়েট, লিখে যাচ্ছি, তোমরা বলছো না কিছু যে লিখছি। আচ্ছা ঠিক আছে, এখানে যেটা বলছিলাম আমি, যে একটা টার্ন এখান থেকে নিয়ে সবাই দেখে একটু মন দিয়ে জায়গাটা, এখানে এটা ভালো কনসেপ্ট। নিটে কতবার কোশ্চেন এসেছে এখান থেকে, তার অভাব নেই। এখান থেকে নিয়ে এখান অবধি এটা হচ্ছে একটা টার্ন যদি হয়। সো এই একটা টার্ন সমান সমান হচ্ছে 10 বেস পেয়ার। একটা টার্ন সমান সমান হচ্ছে 10 বেস পেয়ার, এন্ড 10 বেস পেয়ার সমান সমান হচ্ছে 34 অ্যাংস্ট্রম, মানে 3.4 ন্যানোমিটার। এবার এখানে টোটাল কটা বেস পেয়ার আছে? 10টা বেস পেয়ার আছে। তাহলে এটা ধরো একটা বেস পেয়ার, এখানে আরেকটা বেস পেয়ার, এখানে আরেকটা বেস পেয়ার। তো এই এক একটা বেস পেয়ারের মধ্যে তাহলে এই ডিসটেন্সটুকু কতখানি হচ্ছে? এটা একটা বেস পেয়ার, এটা আরেকটা বেস পেয়ার, এটা আরেকটা বেস পেয়ার। তাহলে বলছে কোয়েশ্চেনে ছিল কি, দুটো কনজিকিউটিভ বেস পেয়ার, কনজিকিউটিভ মানে পর পর, দুটো কনজিকিউটিভ বেস পেয়ারের মধ্যে তাহলে কি ডিসটেন্স হবে? তাহলে সিম্পল না, একটা 3.4 অ্যাংস্ট্রম হবে। 0.34 ন্যানোমিটার, 0.34 ন্যানোমিটার বা 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার, কারণ বলেছে দুটো কনজিকিউটিভ বেস পেয়ারের মধ্যে ডিসটেন্স কতটা। এটা ক্লিয়ার, সবারই বুঝতে পেরে গেছে, এটা নিয়ে আর কনফিউশন আসবে না। আচ্ছা, ওই একই জিনিসটা এখানে। তো আর এগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার, এগুলো স্ট্রাকচারগুলো তোমাদের জন্য রিলেভেন্ট নয়, নিটের জন্য হলে স্ট্রাকচারগুলো রিলেভেন্ট হয়ে যায়, চিন্তা হয় যে কোনটা অ্যাডেনিন, কোনটা গুয়ানিন, কোনটা সাইটোসিন, কোনটা থাইমিন। তো এই যে ধরো গুয়ানিন, একটা এখানে গুয়ানিনের এই ও এর সঙ্গে এখানে এর অ্যামিন গ্রুপটা যুক্ত আছে, ঠিক আছে, সাইটোসিনের। আবার সাইটোসিনের অক্সিজেনের সঙ্গে এর অ্যামিন গ্রুপটা যুক্ত আছে। এইভাবে হাইড্রোজেন গ্রুপগুলো যুক্ত থাকে, 3টা হাইড্রোজেন বন্ড, এখানে 2টো হাইড্রোজেন বন্ড, আবার 2টো হাইড্রোজেন বন্ড, 3টা হাইড্রোজেন, এইভাবে পুরোপুরি যে হয়, আর বেস পেয়ারটা পুরোপুরি এভাবে থাকে। সো ঠিক আছে, চলো। তো আশা করি যে এই এর গল্পটা পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে, চলো মুভিং টু দ্য নেক্সট থিং। ওকে, সো এটা তোমরা এই জায়গাটা ভিজিট করবে ওয়েবসাইটে, এই জায়গাটা যদি আসো এই জায়গাটাতে, তাহলে কিন্তু এটা প্রতিটার জন্য ভ্যালিড। তোমরা তো ধরো অলরেডি বায়োডাইভার্সিটি হয়ে গেছে, ইকোসিস্টেম হয়ে গেছে, যা যা হয়ে গেছে, তোমরা যদি জাস্ট ক্লিক করো তো ধরো ওটারই মোটামুটি একটা সামারি ডিভিশন তো এখানে হয়ে যাবে এক্স্যাক্টলি। ঠিক আছে, ক্লাস নোটসও ধরো এখানে অ্যাভেলেবেল আছে। আর সঙ্গে সঙ্গে জাস্ট এখানে ইন্টারাক্টিভ কুইজে ক্লিক করা মাত্রই তোমার ধরো কুইজ চলে আসবে নিচে, কুইজ আছে, তোমরা সেই কুইজে এখানে ধরো স্টার্ট কুইজ আছে, দেখো স্টার্ট কুইজে ক্লিক করলে কুইজে পার্টিসিপেট করতে শুরু করবে। কটা কোথায় ভুল করেছো, কি টোটাল তোমার অ্যাকিউরেসি রেট কতটা, সমস্ত কিছু ডিটেলসে কোথায় কি কতটা ভুল করলে সব দেখতে পারবে। ঠিক আছে, সো ইউ গাইজ ক্যান রেফার দিস অ্যাজ ওয়েল। সো কি ডিসকাস করছিলাম আমরা? দিস ওয়ান। ঠিক আছে, তো এবার এই কথাটা আশা করি বুঝতে পেরেছো। আর এই 2 ন্যানোমিটারটা কোনটা ছিল? এই 2 ন্যানোমিটার যেটা বলছিলাম, এটা কোনটা?
এই ইউনিফর্ম উইথ 2 ন্যানোমিটারটা কোনটা? কে বলবে, বলো। এই যে দেখো, এটাকে বলে উইডথ। এই উইডথটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। ক্লিয়ার? আর কনফিউজ করবে কেউ? ঠিক আছে, ওয়েল, চলো। ওকে, সো অন কমপ্লিট টার্ন হচ্ছে 10টা বেস পেয়ার 3.4 ন্যানোমিটার। হয়ে গেল, ডান 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 ডান, ডাস্টেড। এবার সামারি অফ কি টার্মিনোলজি যা যা দেখলাম আরেকবার দেখো, ওটা সামারি যা যা পড়লাম মাথায় ঢুকে নাও। বারবার একই জিনিস রিপিট করেছি লেকচার করার রিপিট করার পেছনে কারণ একটাই, মাথায় যেন ঢুকে যায় জিনিসগুলো। নিউক্লিওটাইড মানে কি? সুগার। টাইড মানে কি? ঢেউ থাকবে, ঢেউ। টাইডে কার রাইড থাকবে? ফসফেটের রাইড থাকবে। সুগার প্লাস বেস প্লাস ফসফেট। নিউক্লিওসাইড মানে কি? কোনো টাইড নাই মানে কোনো রাইড নাই। কিসের রাইড নাই? ফসফেটের রাইড নাই। ফসফেটের রাইড নাই মানে কি? শুধুমাত্র সুগার প্লাস বেস, নিউক্লিওসাইড। ফসফোডাইস্টার বন্ড মানে কি? বন্ড জয়েনিং 3 প্রাইমে হাইড্রোক্সিল গ্রুপ 5 প্রাইমে ফসফেট গ্রুপ দিয়ে যে বন্ডটা ওখানে তৈরি হয় একে অপরের মধ্যে, সেটা হচ্ছে ফসফোডাইস্টার বন্ড। পলিনিউক্লিওটাইড, লং চেন অফ নিউক্লিওটাইড। কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড মানে একে অপরের দ্য অপোজিট স্ট্র্যান্ড দ্যাট পেয়ারস উইথ দ্য ফার্স্ট। ঠিক আছে, পুরোপুরি একে অপরের সঙ্গে পেয়ার করে, ওরা পেয়ার আপ করে, কিন্তু সেম নয়, দে আর নট সেম। 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড মানে কি বলতে চাইছি? ডিরেকশনালিটি অফ দ্য ডিএনএ বা আরএনএ স্ট্র্যান্ড। ডিএনএ বা আরএনএ স্ট্র্যান্ডের যে ডিরেকশনালিটি বোঝাতে চাই, সেই ডিরেকশনালিটি বোঝানোর জন্য আমরা 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন ইউজ করে থাকি। চলো, হয়ে গেল। এবার ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। ঠিক আছে, ভালো করে দেখো, অ্যান্সার লেখা আছে, অ্যান্সার তোমার দেখতে হবে না। অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন যেগুলো আসতে পারে এখান থেকে। হোয়াই ইজ ডিএনএ মোর স্টেবল দ্যান আরএনএ? সব থেকে ইম্পর্টেন্ট কথা যে ডিঅক্সি মানে একটা হাইড্রক্সিল গ্রুপকে ডিএনএ তে রিমুভ করা হয়েছে, ডিলিট করা হয়েছে। যেহেতু ওই হাইড্রক্সিল গ্রুপটা 2 প্রাইম ওএইচ গ্রুপটা অ্যাবসেন্ট ডিএনএ এর ক্ষেত্রে, সে কারণেই ডিএনএটা ডাবল স্ট্যান্ডার্ড নেচার হয়। আর ইউরাসিলের জায়গাতে থাইমিন থাকে, যেটা আরএনএ তে ইউরাসিল থাকে, আরএনএ তে ইউরাসিলের জায়গায় এখানে ডিএনএ তে থাইমিন থাকে, সেই কারণে ডিএনএটা বেশি স্টেবল হয়। কারণ ইউরাসিল যেটা হয় সেটা কেমিক্যালি বেশি অ্যাক্টিভ হয়, মানে ওরা কেমিক্যাল রিয়াকশনে বেশি পার্টিসিপেট করতে পছন্দ করে ইউরাসিলের। ঠিক আছে, আর যেহেতু বেশি পার্টিসিপেট করতে পছন্দ করবে, মানে যে যত বেশি ঝগড় উঠে, যে যত বেশি মারামারি করতে পছন্দ করবে, সে তত আনস্টেবল। তো আমি তো ওই লকারে ভাই নিজের পয়সা রাখবো না, নিজের ধন সম্পত্তি রাখবো না, না, যেখানে আমার ট্রাস্ট কম, যে যার নিজের কোনো প্রেডিক্টেবিলিটি নাই, ঠিক নেই, কখন কার সঙ্গে কি করে বসে থাকবে, ঝগড়া করে বসে থাকবে, তো সেখানে আমি করবো। ইউরাসিলটা বেশি রিয়াক্টিভ, ইউরাসিল বেশি রিয়াক্টিভ হওয়ার কারণে আরএনএটা বেশি রিয়াক্টিভ হয়। আর এই কারণে ভাইরাসদের ক্ষেত্রে, ভাইরাস যেহেতু সব থেকে প্রিমিটিভ লিভিং থিং, ঠিক আছে, লিভিং বা অর্ধ লিভিং থিং, তো ওই কারণে আরএনএ দের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল হলেও আমরা ডিএনএ কে বেছে নিয়েছি আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল কন্টেইন করার জন্য, ব্লকার হিসেবে, ভল্ট হিসেবে। কারণ এই ব্যাংকের উপর আমাদের ট্রাস্টটা বেশি আছে। ঠিক আছে, ডিএনএ সেফ। আমি আমার লাইফের সমস্ত ব্লু প্রিন্ট রাখবো কারোর মধ্যে, ডেফিনেটলি সেফ জিনিসটাকে বেছে নিয়েছি। এভাবে আমরা মানুষ প্রজাতি বেছে নিয়েছি, মানুষ সমস্ত অ্যানিমেলস যারা হায়ার লেভেল অ্যানিমেলস আছে সবাই। সো ইফ এ ডিএনএ মলিকিউল হ্যাজ 20% সাইটোসিন, এটা কোয়েশ্চেন আছে। ঠিক আছে, খুব ভালো করে দেখো, যদি একটা ডিএনএ মলিকিউলের 20% সাইটোসিন থাকে, সাইটোসিন কত আসে? 20%। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ অ্যাডেনিন? কে বলবে? 20% যদি সাইটোসিন থাকে, তাহলে অ্যাডেনিনের পার্সেন্টেজ কতখানি হবে? %50, 30%. অনির্বাণ, আশিক বলছে 30%, রাইট? বাকিরা? বাকিরা কি বলছে? সুদীপা, ইবনে হাসিবুর, অনির্বাণ? ঠিকই আছে। কই সুদীপা, সুদীপা বলো তাড়াতাড়ি। ইবনে হাসিবুর 20%। ঠিক আছে, চার্গাপ রুল কি ছিল? চার্গাপ রুল A plus G by C plus T. A plus G by C C plus plus T T is equal to 1.
তাহলে যদি এটা লিখি তাহলে কি a প্লাস জি ইজ ইকুয়াল টু সি প্লাস টি, তাই তো? এখানে বলেছে অ্যাডেনিন যেটা আছে, অ্যাডেনিন যেটা আছে সেটা কত? জিজ্ঞাসা জিজ্ঞাসা জিজ্ঞাসা, জানা জিজ্ঞেস করেছে। সাইটোসিন যেটা আছে সেটা কত? 20%। 20%। তাহলে কি হবে? আশিকে এক্সপ্লেন করো দেখি, তুমি যখন বললে 30% এক্সপ্লেন করো। আশিক এক্সপ্লেন করো। তো সাইটোসিন 20% হলে গুয়ানিনও 20% হয়ে যাবে। হ্যাঁ, তো 20-20-40 আর স্যার আর বাকি 60%, আর 60% এর মধ্যে দুটো থায়ানিন আর অ্যাডেনিন তো সেম হবে, তো 30-30 ওটা হয়ে যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দেখো চারগা পুলটা কি বলে, দেখো A is equal to 2, G is equal to C, মানে adenine is always equal to thymine and guanine is always equal to cytosine। এখানে বলেছে যে 20% সাইটোসিন আছে, তাহলে অ্যাডেনিন কত? সিম্পল হচ্ছে যে সাইটোসিন অলওয়েজ ধরো গুয়ানিনের সঙ্গে সমান সমান হবে, ঠিক আছে? তাহলে যেটা আশিক বললো যে 20% হয়ে গেল ধরো সাইটোসিন আর গুয়ানিন, তাহলে A প্লাস টি কত? 60% হলো। তাহলে A প্লাস টি যদি 60% হয় তাহলে শুধু A কত? 30%, আর টি কত? 30%, দুটো মিলিয়ে 60%। ঠিক আছে সুদীপা? সুদীপা বুঝতে পারা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন সেম হবে। তো আমি প্রথমে দেখছি আমার দেওয়া আছে কোশ্চেনে সাইটোসিন, সাইটোসিন দেওয়া আছে কত? সাইটোসিন দেওয়া আছে আমার 20%। তার মানে আমি দেখে নিলাম যে গুয়ানিনের কত আছে? 20%, 40 হয়ে গেল। রিমেনিং কত হচ্ছে? 60%, এটা তো হয় 100। তাহলে রিমেনিং এ কে কে ভাই বেঁচে থাকলো? A প্লাস টি অলওয়েজ ইকুয়াল হবে, এটা সমান সমান ই হবে। তাহলে যদি 60 হয় তাহলে এখানে শুধু এর ভ্যালু কত আসবে? 30, বা শুধু টি এর ভ্যালু কত আসবে? 30। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে এর ভ্যালু, অ্যাডিনাইনের ভ্যালু, তাহলে এটা হয়ে গেল 30%। ঠিক আছে, তো এটা কনসেপ্ট মাথায় রাখবে। হুইচ বেস পেয়ারস আর স্ট্রঙ্গার? সো ডেফিনেটলি এখানে 3টে হাইড্রোজেন বন্ড আছে, এটা বেশি স্ট্রং, এটা 2টো হাইড্রোজেন বন্ড আছে, এটা কম স্ট্রং, বেসিক কথা। তাহলে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন হলো। এবার দ্য সার্চ ফর জেনেটিক ম্যাটেরিয়াল, a step by step experimental proof that DNA is our genetic material. So গ্রিফিথের প্রথম এক্সপেরিমেন্ট, মানে এবার আমরা কি পড়ছি দেখো, শোনো শোনো বাংলায় বোঝো যে কি পড়ছি। আমরা এখন দেখলাম যে ডিএনএ বলে একটা মাল হয়, সেই ডিএনএ মালের মধ্যে আমরা সমস্ত জেনেটিক ম্যাটেরিয়াল আমাদের যা আছে হেরিডিটারি বৈশিষ্ট্য সব লুকিয়ে রাখি। এবার প্রথমবারের জন্য এক ভদ্র সায়েন্টিস্ট আছে, তার নাম ছিল কি ফ্রেডরিক মিশ্চার। ও প্রথম একটা পাজ সেল থেকে নিউক্লিন নামক একটা জিনিস প্রথম ডিসকভার করলো, সেটা পরবর্তীকালে ডিএনএ নামকরণ হলো। এবার তারপর আস্তে আস্তে যারা আছে কি বলে অটসন এন্ড ক্রিক আছে, ওরা 1953-তে ডিএনএ একটা ডাবল হেলিক্স স্ট্রাকচার দিল। কিন্তু তার আগে ডিএনএটাই কি জেনেটিক ম্যাটেরিয়াল না জেনেটিক ম্যাটেরিয়ালটা কি আমরা আজকের ডেটে বলছি মাথা ঠুকে একদম বুকে জোর করে ডিএনএ ইজ আওয়ার জেনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু কাউকে না কাউকে তো এক্সপ্লোর করতে হয়েছে, ওটা দিয়ে আবিষ্কার করে সিদ্ধ করতে হয়েছে, প্রমাণ করতে হয়েছে যে হ্যাঁ ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। তারপরে তো গিয়ে আজকে বলতে পারছি যে হ্যাঁ ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। তো এটার কারণে কিন্তু বেশ কয়েকটা ফেজে কয়েকটা এক্সপেরিমেন্ট কয়েকজন সেট অফ সায়েন্টিস্টের দ্বারা করা হয়েছে। এরকমই একজন ভদ্র সায়েন্টিস্টের নাম হচ্ছে গ্রিফিথ। তো গ্রিফিথ যে সায়েন্টিস্ট, গ্রিফিথ বাবা যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। ট্রান্সফরমেশন কথার অর্থ কি? ট্রান্সফরমেশন কথার অর্থ কি? ট্রান্সফরমেশন কথার অর্থ কি? বাংলা অর্থ কি? অনির্বাণ তুমি ফট করে চ্যাটে লিখে দাও তোমার কি ব্যাপার, এটা আমি একা শুনতে পাচ্ছি না, তোমরা কারো অসুবিধা হচ্ছে ওর কথা বুঝতে? সুদীপা, হাসিবুর, আসিক, ইবনে, আমি কি একা অনির্বাণের কথা শুনতে পাচ্ছি না, তোমরা শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে না। কিছু একটা হচ্ছে, কোনো কিছু চেঞ্জ হওয়া। হ্যাঁ ঠিক আছে অনির্বাণ, ইয়েস, ট্রান্সফরমেশন মানে কোনো কিছু চেঞ্জ হওয়া, ঠিক আছে, কোনো পরিবর্তন নিয়ে আসা, কোনো কিছুর মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসা। তো ওই জিনিসটাই একটা এক্সপেরিমেন্ট করেছিল গ্রিফিথ 1928-এ। কি করা হয়েছিল সেই এক্সপেরিমেন্টে চলো দেখি। অবজেক্টিভ কি, মেন অবজেক্টিভ কি ছিল, গ্রিফিথের মাথায় কি ছিল যে ও শুরু করলো এক্সপেরিমেন্টটা করতে? ও দেখতে চেয়েছিল এটাই যে
to determine if a chemical substance from a dead bacteria could transform living bacteria. একটা ডেড ব্যাকটেরিয়া থেকে যে সাবস্টেন্স পাবো সেই সাবস্টেন্সটা কি একটা লিভিং ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্ম করতে পারে, চেঞ্জ করতে পারে, ওর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া এক্সপেরিমেন্টের মেন উদ্দেশ্য। কি ব্যাকটেরিয়া উনি ইউজ করেছিলেন এটার জন্য? ব্যাকটেরিয়াটার নাম ছিল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, যে ব্যাকটেরিয়াটা নিউমোনিয়া কজ করে। নিউমোনিয়া কজিং যে ব্যাকটেরিয়াটা আছে যার নাম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, সেই ব্যাকটেরিয়াটা ও নিয়েছিল নিজের এক্সপেরিমেন্টের কাজে। এবার সেই ব্যাকটেরিয়ার দুটো ভ্যারিয়েন্ট হয় বা দুটো স্ট্রেন হয়। একটা স্ট্রেনকে বলি এস স্ট্রেন বা স্মুথ স্ট্রেন, একটাকে বলি আর স্ট্রেন বা রাফ স্ট্রেন। এস স্ট্রেন যেটা আছে সেই এস স্ট্রেনে পলিস্যাকারাইড ক্যাপসুল আছে, একটা পলিস্যাকারাইড ক্যাপসুল আছে, যার কারণে হচ্ছে ভিরুলেন্ট। ভিরুলেন্ট মানে কি? যার মধ্যে রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে, যে ডেডলি, যে রোগ সৃষ্টি করতে পারবে। আর একটা আর স্ট্রেন বা যেটাকে রাফ স্ট্রেন বললাম, ওটাতে কোনো ক্যাপসুল নাই। ওটাতে যেহেতু বাইরের আউটার কাভারিং এ কোনো ক্যাপসুল নেই, সেই কারণে কিন্তু ওটা নন ভিরুলেন্ট হয়, মানে এটা কোনো ক্ষতি করবে না, নন ডেঞ্জার, কোনো ডেঞ্জার না, এটা ক্ষতি করবে না, ঠিক আছে, কোনো ক্ষতি করছে না এটা। তো দুটো স্ট্রেন নিলেন গ্রিফিথ, একটা ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এবার উনি কি করলেন, এক্সপেরিমেন্টাল স্টেপ কি করলেন উনি, দেখার আগে এখানটাতে দেখো। উনি প্রথমে একটা জীবন্ত আর স্ট্রেন নিলেন, একটা জীবন্ত আর স্ট্রেন উনি নিলেন প্রথমে, মানে বেঁচে আছে এরকম একটা আর স্ট্রেন। তো ডেফিনেটলি আর স্ট্রেন নিয়ে একটা মাউসের গায়ে উনি ইনজেক্ট করলেন। তো মাউসের গায়ে যদি ইনজেক্ট করে তাহলে মাউসটা তো মরবে না, কারণ আগে বললাম যে আর স্ট্রেনটাতে কোনো পলিস্যাকারাইড থাকে না, ওটা সেফ নন ডেঞ্জার, বেঁচে গেল মাউস। এবার উনি একটা জীবন্ত এস স্ট্রেন নিলেন, যেটাতে এস স্ট্রেনে কি থাকে, পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে, যেটা ভিরুলেন্ট, যেটা মেরে ফেলবে। তো ওটা যেমনি দিল, একদম মাউসের গায়ে পুশ করা হলো, সঙ্গে সঙ্গে ইনজেক্ট করা মাত্র মাউসটা ডাইট, মাউস মারা গেল। এরপরে উনি কি করলেন, হিট কিল্ড এস স্ট্রেন নিলেন, মানে এই এস স্ট্রেনটা যেটা আছে, এটা এস স্ট্রেন মানে যেটা ডেডলি, ওটাকে আগে মেরে ফেললেন, ডেডলি ব্যাকটেরিয়াটাকে আগে হিট দিয়ে, তাপ দিয়ে মেরে ফেললেন, ব্যাকটেরিয়াটা মরে গেল। ব্যাকটেরিয়া মরে যাওয়ার পরে সেটাকে নিয়ে, এবার ডেড ব্যাকটেরিয়াটাকে নিয়ে একটা ইঁদুরের গায়ে দিল, ইঁদুর বেঁচে গেল। মানে যখন দেখছি ব্যাকটেরিয়াটা ডেড, মরে গেছে, সেই ব্যাকটেরিয়াটাকে যখন ইঁদুরের গায়ে দেওয়া হলো, তখন দেখলাম ব্যাকটেরিয়াটা বেঁচে গেল, ব্যাকটেরিয়াটা কোনো ইম্প্যাক্ট করতে পারলো না। এবার কি করলো, হিট কিল্ড এস স্ট্রেন আর একটা লাইভ আর স্ট্রেন দিল। এই এস স্ট্রেনটা তো ছিল যেটা হিট কিল, যেটা মেরে ফেলতে পারলো না, ওটাকে নিল, আর যেটা প্রথমে যেটা মেরে ফেলতে পারেনি আর স্ট্রেন, ওটাকে নিল। তো হিসেবে কি হওয়া উচিত, যে যেহেতু আর স্ট্রেন তো মারবেই না, নন ডেডলি, তো আর স্ট্রেনও কিছু করবে না, আর হিট কিল এস স্ট্রেনও কিছু করবে না। সেই কথা মাথায় রেখে কিন্তু দুটো স্ট্রেনকে একসঙ্গে মিস করে দুটো দেওয়া হলো, ইনজেক্ট করা হলো মাউসের দেহে। ইনজেক্ট করা মাত্র মাউস মারা গেল। হোয়াট ইজ দিস ম্যান, এটা তো হওয়ার কথা নয়। আর স্ট্রেনও মরেনি, হিট কিল্ড এস স্ট্রেনও মরেনি, আবার দুটোকে একসঙ্গে মিক্স করে দিলাম, মাল মরে গেল। এটা কি হলো, হোয়াট ইজ দিস ম্যাটার, কি হচ্ছে? তখন উনি আরেকবার কি করলেন, এর বডি থেকে, এই মৃত যেটা বডি আছে, মাউস ডাইড, এখান থেকে আইসোলেটেড ফর্মে ব্লাড নিলেন, ঠিক আছে, আইসোলেটেড ফর্মে এর বডি থেকে ব্লাড নিলেন। ওই ব্লাডটাকে নিয়ে, মানে কি, ওই ব্লাডটাকে নিয়ে আবার আরেকবার যদি কোনো মাউসের গায়ে দিচ্ছেন, তো সেই মাউসটা মরে যাচ্ছে। আর ওই ব্লাডটাকে যখন ভালো করে উনি দেখলেন, তো দেখতে পেলেন যে এই যেখানে হিট কিল্ড এস স্ট্রেনটা দেওয়া হয়েছিল, সেই এস স্ট্রেনটা আর মানে হিট কিল্ড হয়ে নাই, ওটা লিভিং হয়ে গেছে। ওই এস স্ট্রেনটা, নিউমোনিয়ার এস স্ট্রেন ব্যাকটেরিয়াটা জীবিত হয়ে গেছে, আবার লাইভ হয়ে গেছে, আবার মরার ক্ষমতা নিজের মধ্যে পুনর্জীবন পেয়ে গেছে। তার মানে কি, মোদ্দা কথা এখানে এটাই, যে এখানে একটা মৃত আর স্ট্রেন, একটা মৃত এস স্ট্রেন আর একটা জীবিত আর স্ট্রেন একসঙ্গে নিজের মধ্যে কিছু ম্যাটেরিয়াল ট্রান্সফর্ম করে একে অপরকে চেঞ্জ করেছে, দিয়ে যেটা এস স্ট্রেন যেটা মরে গিয়েছিল, সেই এস স্ট্রেনটা নিজেকে জীবিত করে ফেলেছে। এই ট্রান্সফরমেশনটা উনি এখান থেকে উপলব্ধি করলেন। যেটা এক্সপেরিমেন্ট দেখলাম ওটা এখানে দেখো, লাইভ এস স্ট্রেন যখন দিলাম, মাউস মারা গেল, কারণ এস স্ট্রেন ডেডলি হয়। লাইভ আর স্ট্রেন দিলাম, আর স্ট্রেন সেফ হয়, ওটাতে কিচ্ছু হলো না, মরলো না। হিট কিল এস স্ট্রেন দিলাম, বেঁচে গেল, কারণ এস স্ট্রেনকে হিট দিয়ে কিল করে দিয়েছি, বেঁচে গেল। আবার যখন হিট কিল এস স্ট্রেনটা দিলাম, আর এই লাইভ আর দিলাম, যেখানে কিছু না হওয়ারই কথা ছিল, কিন্তু দেখছেন মরে গেল, মারা গেল।
সো ব্লাড অফ ডেড মাউস যখন নিচ্ছি, ওটা নেওয়ার পরে আমি যখন ওটাকে কালচার করে দেখতে পেলাম যে ওখানে এসএস স্ট্রেন, যেটাকে আমি হিট কিল করে দিয়েছিলাম, সেটা আরেকবার রিকভার করলাম, ওটাকে আরেকবার জীবন্ত অবস্থা পেলাম ওর ব্লাডে। তো এই কটা হচ্ছে গ্রিফিথের এক্সপেরিমেন্টের মেনলি এক্সপেরিমেন্ট। এটাই পরীক্ষা উনি করেছিলেন। কি করলেন এই পরীক্ষা করে, এত নকশা করে হলো কি, পেলো কি? এই নকশা করে ওটা যেটা পেলো, যে ওর যেটা মুদ্রা কথা, ও যেটা বলেছিল অ্যাজ ইট ইজ, যে সাম ট্রান্সফর্মিং প্রিন্সিপাল আছে। আমি প্রিন্সিপাল মানে বলেছিলাম যে একটা প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল হয়, খুব ভালো ইংলিশের অ্যাপ্লিকেশন হচ্ছে তো বায়োলজিতে দেখছি। আর এটা প্রিন্সিপাল মানে কি, কোনো নীতি বা মোরাল বলেছিলাম, তো এটা নীতি মোরালও হতে পারে, বা এখানে প্রিন্সিপাল মানে কি, ধরো একটা কোনো পার্টিকুলার জিনিসের কথা বলা হচ্ছে যেটা ধরো ডিফাইন না, এখন আমরা জানি না জিনিসটা কি। যেমন ধরো জিন, যেটাকে আমরা আজকে ডেটে জিন বলি, যখন মিস্টার মেন্ডেল এক্সপেরিমেন্ট করছিল, জিন জানতো না যে কি জিন, ও জিন বলেনি কখনো, ওটাকে বলতো ফ্যাক্টর। মানে কোন একটা ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরটা এই খেলাটা করছে। তো এক্স্যাক্টলি যেরকম মেন্ডেল জিনের জায়গায় ফ্যাক্টর বলেছিল, কারণ যখন জিন টার্মটাই দেওয়া হয়নি, একইভাবে এখানে ট্রান্সফর্মিং মানে যেটা বললো গ্রিফিথ, যে কিছু ট্রান্সফর্মিং প্রিন্সিপাল আছে, কিছু জিনিস আছে যারা কি করতে পারছে, একটা ডেড এসএস স্ট্রেনকে আর স্ট্রেনে কি, মানে একটা ডেড এসএস স্ট্রেন কনভার্টেড আর স্ট্রেন ইনটু এসএস স্ট্রেন। মানে এখানে কথাটা আবার কঠিন হয়ে গেছে, এটা কথা থেকে বাদ দাও, মেনলি যেটা মোটা সোটা কথা এটা বুঝে গেছো আগে, যে একটা যখন আমি ডেড এসএস স্ট্রেন আছে, সেই ডেড এসএস স্ট্রেনটাকে যখন আমি একটা লিভিং আর স্ট্রেনের সঙ্গে মেশাচ্ছি, দিয়ে আবার এই ডেড এসএস স্ট্রেনটা আবার জীবিত হয়ে যাচ্ছে, এই জিনিসটা হয়ে যাচ্ছে। সো ডেমনস্ট্রেটেড ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়াল উইদাউট নোয়িং ইটস এক্সাক্ট নেচার। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, যে গ্রিফিথ তো বলে দিলেন যে হ্যাঁ কিছু ট্রান্সফর্মিং প্রিন্সিপাল তো আছে যা অ্যাকচুয়াল খেলাটা করছে, কিছু তো আছে, কিন্তু উনি এটা বলতে পারেনি যে ওই জেনেটিক ম্যাটেরিয়াল যেটা যাচ্ছে, মানে ও তো জেনেটিক ম্যাটেরিয়াল বলতে পারলো না, ও তো খালি ওটাকে প্রিন্সিপাল বললো। কিন্তু যেটাই হোক, যে ম্যাটেরিয়ালটা ট্রান্সফার হচ্ছে না কেন, ওটার এক্সাক্ট নেচার কি, ওই জিনিসটা কি, ওটা ডিএনএ না আরএনএ না প্রোটিন না কার্বোহাইড্রেট না ক্যালসিয়াম না ভিটামিন, কথার কথা ও কিছু বলতে পারলো না যে জিনিসটা কি। সো ট্রান্সফরমেশন ইজ রিয়েল, এটা কনক্লুড করলো রিয়াকশন থেকে না এক্সপেরিমেন্ট থেকে, যে ট্রাंसफॉर्मेशन तो হচ্ছে, ये बात में कोई डाउट नहीं है, 100% श्योर हूं। वो रियल है एंड इनहेरिटेबल है, वो हो रहा है एंड हो ही रहा है, एंड इनहेरिट भी हो रहा है, एक बॉडी से दूसरे बॉडी जा भी रहा है, दैट्स ट्रू। বাট দ্য কেমিক্যাল আইডেন্টিটি কি আছে সেই পার্টিকুলার প্রিন্সিপালটার, ডিএনএ আছে না আরএনএ আছে না প্রোটিন আছে, ওটা ওয়াজ স্টিল আননোন। মানে গ্রিফিথের সেই এক্সপেরিমেন্ট থেকে কিন্তু ধরা পড়েনি, কারণ গ্রিফিথ যে সময় এক্সপেরিমেন্ট করছিল দ্যাট ওয়াজ 1928। সো যত আবিষ্কার হচ্ছে মেশিনের, ডিভাইসের, গ্যাজেটসের, তত বেশি আমাদের সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে ডেটে আমরা যেটা বায়োলজিতে পড়ছি, ডোন্ট এক্সপেক্ট যে আমাদের নেক্সট জেনারেশন বা একটা নেক্সট টু নেক্সট জেনারেশন সেম বায়োলজি পড়বে, কারণ যেভাবে এখন আবার ওয়ার্ল্ড আবার প্রোগ্রেস করতে শুরু করেছে, কত কত নতুন জিনিস আবিষ্কার হতে শুরু করবে, বায়োলজি চেঞ্জ হতে শুরু করবে। ঠিক আছে, প্রথমে 1 কিংডম ক্লাসিফিকেশন, 2 কিংডম ক্লাসিফিকেশন, ক্যারোলাস লিনিয়াস, 3 কিংডম ক্লাসিফিকেশন, 4 কিংডম ক্লাসিফিকেশন, এনসিইআরটিতে আছে তোমাদের 5 কিংডম ক্লাসিফিকেশন অবধি। ঠিক আছে, আর ছুটে গেছে যেটা দিয়েছিল 1969-এ, বাট তারপরে যেটা আমরা এখন অবধি দেখেছি 2004 এসে 7 কিংডম ক্লাসিফিকেশন। ঠিক আছে, আরো নতুন নতুন ক্লাসিফিকেশন রিসার্চ অনগোয়িং আছে, লোকের কাজ নাই খেয়ে দে, সায়েন্টিস্ট কাজ করছে, রিসার্চ করছে, চেঞ্জ হতে থাকবে জিনিস, এভরিথিং ইজ ডাইনামিক। সো এটা যেটা বলতে চাইলাম যে হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য এক্সপেরিমেন্ট অফ গ্রিফিথস ট্রান্সফরমেশন, এটা কার কার ক্লিয়ার হয়েছে কার ক্লিয়ার হয়নি সবাই একটু বলো, আগে তোমাদের কাছ থেকে ইনপুট পেলে দেন আই উইল প্রসিড। হাসিবুর, আশিক, কিছু ডাউট আছে কারো? কারো কিছু ডাউট আছে? সবার ক্লিয়ার? ঠিক আছে, এবার তার মানে এখানে কি অসম্পূর্ণ থাকলো? এখানে অসম্পূর্ণ এটাই থাকলো যে দ্য কেমিক্যাল আইডেন্টিটি কি সেটা এখন আনক্লিয়ার আছে, কেমিক্যাল আইডেন্টিটি এখনো ধরা পড়লো না, যে পার্টিকুলার জিনিসটা ট্রান্সফর্ম হচ্ছে একটা বডি থেকে আরেকটা বডিতে ইনহেরিট করছে, সেটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছে, ওই কেমিক্যাল আইডেন্টিটি আমরা জানি না, তো কাজ তো থেমে থাকবে না। ঠিক আছে, গ্রিফিথ বাবা পারলো না, দ্যাটস ওকে। এবার নেক্সট লোক চলে আসলো, একটা সেট অফ পিপল আছে যাদের নাম অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাকার্টি। অ্যাভেরি,
ম্যাকলিওড অ্যান্ড ম্যাকার্টি, তিনজন সায়েন্টিস্ট, ঠিক আছে, তিনজন সায়েন্টিস্ট। এনারা কি করলেন 1944-এ, মানে গ্রিফিথ করেছিল 1928-এ, তার অনেক বছর পরে আবার 1944-এ নেক্সট এক্সপেরিমেন্ট করছেন। ইনাদের মেন অবজেক্টিভ কি ছিল? জানি যে গ্রিফিথ বাবা একটা এক্সপেরিমেন্ট করেছে, সেই এক্সপেরিমেন্টের কেমিক্যাল নেচারটা এখন আমাদের কাছে অজানা, চলো বার করি সেই কেমিক্যাল নেচারটা কি। এটাই ছিল মেন লক্ষ্য, মেন গোল অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্টির এক্সপেরিমেন্টের। সো কি ছিল এক্সপেরিমেন্টের গোল? মেনলি টু আইডেন্টিফাই দ্য কেমিক্যাল নেচার অফ গ্রিফিথস ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। তা কি মেথড করলো এরা? এরা প্রথমে কি করলো, এক্সট্রাক্টেড বায়োমলিকিউলস, আমাদের দেহে যেগুলো বায়ের মধ্যে যেগুলো মলিকিউলস পায় সেগুলো বায়োমলিকিউলস, জীবন্ত জিনিসের মধ্যে। তো আমাদের দেহ থেকে মেনলি, মানে আমাদের দেহ থেকে না, মানে ডেফিনেটলি যেখানে এক্সপেরিমেন্ট করেছে সেই দেহ থেকে মেনলি বায়োমলিকিউলসকে এক্সট্রাক্ট করা হলো, মানে মাউসের দেহ থেকে। কি কি বায়োমলিকিউলস এক্সট্রাক্ট করা হলো? ডিএনএ, আরএনএ, প্রোটিন। এই তিনটে ওদেরকে ডাউট হলো যে তিনটের মধ্যে কিছু হবে যে এই নেচারটা শো করতে পারে। সো এখানে ফ্রম হিট কিল্ড এস স্ট্রেন থেকে, মানে যে হিট কিল্ড, এটাকে যে স্ট্রেনটা ব্যাকটেরিয়াটাকে মেরে দেওয়া হয়েছিল, সেই ব্যাকটেরিয়া থেকে ডিএনএ, আরএনএ, প্রোটিন কালেক্ট করা হলো। কালেক্ট করার পরে ট্রিটেড দেম উইথ স্পেসিফিক এনজাইমস টু আইসোলেট এফেক্টস। ওদেরকে ডিএনএ কে যে ডিএনএ এনজাইম কেটে ফেলবে, ধ্বংস করবে, সেই এনজাইম, আরএনএ কে আরএনএর এনজাইম, আর প্রোটিনের জন্য প্রোটিনের এনজাইম, যে যে এনজাইমকে ডাইজেস্ট করবে সেই এনজাইমগুলো নেওয়া হলো। এবার দেখলাম প্রোটিয়েজ যখন দিচ্ছি তো ও প্রোটিনকে ডিস্ট্রয় করছে, প্রোটিনকে ধ্বংস করছে, শেষ করছে। আরএনএস যখন এনজাইম নিচ্ছি তখন ও ডিস্ট্রয় করছে আরএনএ কে। আবার যখন ডিএনএ এনজাইম নিচ্ছি তখন সে ডিস্ট্রয় করছে ডিএনএ কে। ভালো কথা। এবার মিক্সড ইচ ট্রিটেড এক্সট্রাক্ট উইথ লাইভ আর স্ট্রেন অ্যান্ড ইনজেক্টেড ইনটু মাইস। এবার উনি কি করলেন, ওনারা ওই প্রত্যেকটা এক্সট্রাক্টকে, যা যা এক্সট্রাক্ট এখান থেকে পাওয়া গেল, প্রতিটা এক্সট্রাক্টকে একসঙ্গে মিক্স করা হলো। মিক্স করে এবার একটা লাইভ আর স্ট্রেনের মধ্যে দেওয়া হলো। আর সেই লাইভ আর স্ট্রেনের মধ্যে দিয়ে সেটাকে মাউসের মধ্যে ইনজেক্ট করা হলো। কথাটা বোঝো, এটা নিয়েছিল কার দেহ থেকে? হিট কিল্ড এস স্ট্রেন। এস স্ট্রেন ডেডলি না সেফ? এস স্ট্রেন ডেডলি। ওরা ইনজেক্ট করলো কার মধ্যে? একটা লিভিং আর স্ট্রেনের মধ্যে। ক্লিয়ার? নিল আইস স্ট্রেন থেকে আর একটা লিভিং আর স্ট্রেনের মধ্যে সেটাকে ইনজেক্ট করলো। ইনজেক্ট করার পরে দেখতে পেলো যে প্রোটিয়েজ যেটা আছে ওটা মরে যাচ্ছে, মানে ওটা পাস অন হচ্ছে না। আরএনএস যেটা আছে, আরএনএস দেওয়ার পরে দেখলো যে আরএনএ যেটা আছে সেটাও পাস অন হচ্ছে না, নেক্সটে যাচ্ছে না, একটা বডি থেকে আরেকটা বডিতে যাচ্ছে না। আবার ডিএনএ যেটা আছে, ডিএনএস যখন দিল তখন দেখতে পেলো ডিএনএস দেওয়ার পরেও হিসেবে কি হওয়ার কথা ছিল, কথাটা তোমরা বুঝতে পারো না, আমি আরেকবার বলছি, আমি জানি ডাউট হচ্ছে এখনো, না কনফিউশন আছে, কথাটা শোনো আরেকবার। একটা এস স্ট্রেন ব্যাকটেরিয়া নিউমোনিয়ার, ঠিক আছে, যে অলরেডি ডেড, মারা গেছে, হিট কিল্ড, ওখান থেকে আমি নিলাম ডিএনএ, আরএনএ, প্রোটিন, নিয়ে আমি তিনটাকে মেরে ফেলার মতন এনজাইম দিলাম, যে এনজাইমগুলো তিনটাকে মেরে ফেলবে। এনজাইম দিলাম এই তিনটে এনজাইম, তো হিসেবে কি মেরে ফেলার কথা, তিনটে ডেড, ডিএনএও ডেড, আরএনএও ডেড, প্রোটিনও ডেড। এবার এটাকে নিয়ে আমি কি করলাম, মানে মেনলি আর স্ট্রেনের মধ্যে দিলাম, একটা লিভিং আর স্ট্রেনের মধ্যে দিলাম। তাহলে লিভিং আর স্ট্রেনের মধ্যে যখন দিলাম তখন কি হওয়ার কথা? দেখবো যে প্রোটিনও ডেড হয়ে গেছে, ডিএনএও ডেড হয়ে গেছে, আরএনএ ডেড হয়ে গেছে। এটা হওয়া উচিত ছিল, কারণ আমি তিনটা ডেড করার জিনিস দিয়ে দিয়েছি যেন মেরে ফেলে, তিনটাকে ধ্বংস করে। কিন্তু আমি দেখতে পেলাম যে প্রোটিন কি আছে এর বডিতে? না, প্রোটিন তো নেই। আরএনএ আছে? না, আরএনএ তো নেই। কি আছে দেখছি? ডিএনএ বাবা প্রেজেন্ট আছে। আরে ভাই কা হুয়া, তুই মরিস নি, ডিএনএ বেঁচে আছে, ঠিক আছে। তো ওখানে কি দেখলাম যে ডিএনএ একটা জেনেটিক ম্যাটেরিয়াল, তো অনলি ডিএনএ ডিস্ট্রাকশন ব্লক ট্রান্সফরমেশন, ঠিক আছে। অনলি ডিএনএ যেটা আছে সেই ডিস্ট্রাকশনটা দেখতে পেলাম ওখানে, যে ডিএনএ যদি ডিস্ট্রাকশন হচ্ছে তাহলে ট্রান্সফরমেশনটা হচ্ছে না, চেঞ্জ আসছে না। The DNA is the hereditary substance. এখান থেকে ওনারা বুঝতে পারলো যে ডিএনএ যেটা আছে সেটা মেনলি হেরিডিটারি সাবস্টেন্স, নট প্রোটিনস নর আরএনএ। তাহলে সিগনিফিকেন্স কি? যে ফার্স্ট বায়োকেমিক্যাল প্রুফ দ্যাট ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। এটাই প্রথম এক্সপেরিমেন্ট, অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্টির এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টে বললো যে কি বলে ওটাকে, ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল।
কিন্তু এটা 1944 যখন দিল এরা তিনজন, অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাকার্টি, তখনই কিন্তু এটাকে এক্সপেরিমেন্টটাকে সবাই বেশি যে খুব অ্যাকসেপ্ট করে নিয়েছিল তেমন হয়নি। নট ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইমিডিয়েটলি ডিউ টু প্রোটিন বায়াস ইন সায়েন্স অ্যাট দ্যাট টাইম। কারণ তখন সেই টাইমে যারা সমসাময়িক সায়েন্টিস্টরা ছিল, সে কন্টেম্পোরারি সায়েন্টিস্টদের মেনলি সবাই ধারণা করতো যে প্রোটিনটাই মোস্ট চান্স আছে, যে প্রোটিনটাই জেনেটিক ম্যাটেরিয়াল, প্রোটিনের মধ্যে হয়তো এই ক্যাপাবিলিটিসটা আছে। এরা যখন প্রথমবার বললো না বাবা প্রোটিনের দ্বারা হয় না, ডিএনএটা অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম করছে, এরা যখন প্রথমবার বললো তখন কিন্তু ওয়াইডলি সমস্ত সায়েন্টিস্ট দ্বারা এটা অ্যাকসেপ্টেড হয়নি। ঠিক আছে, তার মানে তো থেমে থাকবে না, এটা 1944 সালে এরা করলো, উন্নতি হচ্ছে আস্তে আস্তে। এবার 1952 সালে আরেকজন সায়েন্টিস্ট আসলো, আরেকটা গ্রুপ আসলো সায়েন্টিস্টের, যার নাম হচ্ছে হার্সে এবং চেজ। তো এই হার্সে আর চেজ একটা সায়েন্টিস্ট, এরা দুজন সায়েন্টিস্ট মিলে একটা এক্সপেরিমেন্ট করলো। এদের কি মানে মেন উদ্দেশ্য ছিল টু কনফার্ম ওয়েদার ডিএনএ আর প্রোটিন ইজ ট্রান্সফার্ড বাই ভাইরাসেস ইনটু হোস্ট সেল। এরা মেনলি এটা কনফার্ম করতে চেয়েছিল, বা ডিএনএ হোক কিংবা প্রোটিন হোক, দুটোর মধ্যে এরা ভাইরাসের দ্বারা হোস্ট সেলে ট্রান্সফর্ম হচ্ছে কি হচ্ছে না, ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না, যাচ্ছে কি যাচ্ছে না। ঠিক আছে, এটা ছিল এদের মেন উদ্দেশ্য। অর্গানিজমস ইউজড ব্যাকটেরিওফাজ T2। ঠিক আছে, অর্গানিজমস কি ইউজ করা হলো? ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ মানে কি? ব্যাকটেরিওফাজ মানে কি? কেউ বলছে না ব্যাকটেরিওফাজ কি? যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিয়াফাজ। একটা সেকেন্ড দাঁড়াও শুধু। যে ব্যাকটেরিয়া ধ্বংস করে, কে ব্যাকটেরিয়া ধ্বংস করে? ভাইরাস ভাইরাস। সুদীপা ঠিক বললো? স্যার এটা আমার জানা নেই ব্যাকটেরিওফাজ। আর এই অনির্বাণ বলো। না স্যার, আমারও একটু ডাউট আছে। যেটা বললো মানে আসিফ যেটা বললো সেটা একটু ডাউট আছে। ডাউট আছে তো কি, তাহলে বলো কি হতে পারে? আসিফ তুমি কি বললে? আমি বললাম যে ব্যাকটেরিয়াফাজ হচ্ছে এক প্রকার ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ডিস্ট্রয় করে। মানে যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে সেটাকে ব্যাকটেরিওফাজ বলে। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে সেটাকে ব্যাকটেরিওফাজ বলে, যেটা বললো আসি। ভাইরাসরা ব্যাকটেরিয়ার থেকে আকার ফাঁকরা অনেক ছোট হয়। ভাইরাসরা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে ওরা রিপ্লিকেট করতে পারে নিজে, ঠিক আছে, বাসা বাঁধতে পারে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে। আমাদেরকে শুনে সব সেমই লাগে, কি ভাইরাস কি ব্যাকটেরিয়া কি ফাঙ্গি সব সেমই লাগে, কিন্তু ভাইরাস অনেক ছোট ব্যাকটেরিয়ার থেকে। আর ভাইরাসরা গিয়ে উল্টো ব্যাকটেরিয়ার মধ্যে বাসা বাঁধে, দিয়ে ওদেরকে এফেক্ট করে, তো ওদেরকে ব্যাকটেরিওফাজ বলি। তো একটা ব্যাকটেরিওফাজের নাম হচ্ছে T2। এই T2 ব্যাকটেরিওফাজ অর্গানিজমটাকে ইউজ করেছিল হার্সেচেজ এক্সপেরিমেন্টে। ঠিক আছে, ওটা মেনলি কাকে ইনফেক্ট করে? এসচেরিচিয়া কোলাই নামক যে ব্যাকটেরিয়া আছে, সে ব্যাকটেরিয়াটাকে মেনলি এরা ইনফেক্ট করে, এসচেরিচিয়া কোলাই। জাস্ট এক সেকেন্ড। এবার কম্পোনেন্টস অফ ভাইরাস, তাহলে ভাইরাসের কি কি কম্পোনেন্ট না হলো? একটা ডিএনএ যেটা কন্টেন্স ফসফরাস। ডিএনএ কি ভাইরাসে কি আছে? ডিএনএ আছে আর প্রোটিন কোড আছে। সো ডিএনএ যেটা আছে সে ডিএনএ তে কি থাকবে? আমরা জানি ডিএনএ তে ফসফরাস প্রেজেন্ট থাকে, থাকে তো ফসফরাস থাকে কি থাকে না? কি বলছো গাইজ তোমরা? থাকে কি থাকে না? থাকে। আর প্রোটিন কোড থাকে, ইয়েস থাকে।
বাট প্রোটিন কোড থাকে, মানে ভাইরাসের যেটা বাইরের কোড কাভারিং সেটা প্রোটিনের দ্বারা থাকে, ওই প্রোটিন কোডে সালফার থাকে। তো ফসফরাস পেলাম আর সালফার পেলাম, এই দুটো জিনিস ভাইরাসের মধ্যে আছে। এবার কি করলো এরা এক্সপেরিমেন্টটা করার জন্য সেটা দেখো। গ্রুপ 1 একটা গ্রুপে কি করলো, যেটা ডিএনএ আছে সে ডিএনএ যে ফসফরাস প্রেজেন্ট আছে সেই ফসফরাসে একটা হেভি ফসফরাস ইউজ করা হলো, মানে একটা রেডিও অ্যাক্টিভ ফসফরাস ইউজ করা হলো, যেটার আইসোটোপ 32P ওয়ালা একটা হেভি ফসফরাস, ভারী ফসফরাস মৌল ব্যবহার করা হলো। ঠিক আছে, আর যে প্রোটিন কোট আছে সে প্রোটিন কোটে আর একটা গ্রুপের মধ্যে, আর নেক্সট গ্রুপে যে প্রোটিন কোট আছে সে প্রোটিন কোটে সালফারের রেডিও অ্যাক্টিভ সালফারটাকে ব্যবহার করা হলো, যেটা 35S, মানে এগুলো ভারী ভারী সালফার। সো ভারী সালফার না হলো আর ভারী ফসফরাস না হলো, দুটো রেডিও অ্যাক্টিভ, দুটো তেজস্ক্রিয়। এবার দেখা গেল যে এখান থেকে দেখো তাহলে বেশি ভালো বুঝতে পারবে। এক্সপেরিমেন্ট অন করলাম, এক্সপেরিমেন্ট অনে টেস্টিং প্রোটিনে কি না হলো, প্রোটিন কোডস রেডিও লেভেল করা হলো। কি দিয়ে রেডিও লেভেল করা হলো সেটা তো বললাম, প্রোটিন কোডকে রেডিও লেভেল করলাম 35S দিয়ে। ঠিক আছে, আর ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করলো, সেটা ব্যাকটেরিয়াকে যেমনি ওই প্রোটিন কোড রেডিও লেভেল করা প্রোটিন কোডটা যখন ইনফেক্ট করলো তখন নো রেডিও অ্যাক্টিভিটি এন্টার সেলস। তখন দেখতে পেলাম যে যেমনি ভাইরাসটা এফেক্ট করলো ব্যাকটেরিয়াকে, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে কোনো রকম কোনো রেডিও অ্যাক্টিভ সেল দেখতে পেলাম না। মানে যদি প্রোটিনটা অ্যাকচুয়ালি নিজে চলে যেত এর মধ্যে, ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে চলে যেত, তাহলে তো আমরা ওর রেডিও অ্যাক্টিভ যেটা ফসফরাস সালফার আছে সেই সালফারটাকে আমরা দেখতে পেতাম, কিন্তু সালফারটাকে দেখতে পাওয়া গেল না। ঠিক আছে, আবার কি করলাম, ডিএনএ নিলাম, আর সেই ডিএনএ যেটা রেডিও লেভেল করা, মানে যেটা 32P ওয়ালা ডিএনএ, সেই ডিএনএটা দিয়ে যখন এবার আমি ব্যাকটেরিয়াকে আবার ইনফেক্ট করাচ্ছি, ঠিক আছে, তখন দেখতে পাচ্ছি যে ভেতরে রেডিও অ্যাক্টিভিটি এন্টার সেলস, ভেতরে সেলসের যে দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়াল সেলসের মধ্যে সে রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে, সেখানে রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে, মানে তেজস্ক্রিয়তা দেখতে পাচ্ছি ভেতরে। এর মানে কি, যে ডিএনএ ছিল সে ডিএনএটা ভেতরে প্রবেশ করে গেছে। বুঝতে পেরেছো কথাটা? এখানে প্রোটিন প্রবেশ করলো না, কিন্তু ডিএনএ প্রবেশ করে গেছে। এটা চিহ্নিত করতে পারছি কিভাবে, কারণ আমি তো নর্মাল ফসফরাস আর নর্মাল প্রোটিন নিইনি, নাহলে তো ধরতে পারতাম না। আমি ওকে আলাদা করে ওর মধ্যে 32P নিয়েছি আর 35S নিয়েছি, তাহলে ধরতে পারলাম এটা। তাহলে ফাজ যেটা গ্রোন উইথ রেডিও অ্যাক্টিভ সালফার, সেটাকে সেন্ট্রিফিউজ যখন করা হলো তখন রেডিও অ্যাক্টিভিটি ইন সুপারন্যাট্যান্ট দেখতে পেলাম, আর ফাজ গ্রোন উইথ রেডিও অ্যাক্টিভ ফসফরাস যেটা সেন্ট্রিফিউজ করলাম তো রেডিও অ্যাক্টিভিটি ইন প্লেট দেখতে পেলাম। ঠিক আছে, ছাড়ো, এটা রিলেভেন্ট নয়, ক্যান্সেল দিস আউট। তো কনক্লুশন কি, ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল আর প্রোটিনস আর নট জেনেটিক ম্যাটেরিয়াল। এখান থেকে আরো কনক্লুড করতে পারলাম যে ডিএনএটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। তো যেটা কথা বলছিলাম সেই প্রসিজিওরটা এখানে একবার দেখো, যে গ্রো 2 ব্যাচেস অফ ফাজ, দুটো ব্যাচকে রেডি করি। যখনই ল্যাবে একটা পার্টিকুলার গ্রুপকে নিয়ে কিছু খেলছি তখন সেগুলোকে একটা ব্যাচ বলে। তো একটা ব্যাচ নিয়ে খেলছি, যে ব্যাচের মধ্যে আমি রেডিও লেভেলড ফসফরাস নিলাম আর একটা ব্যাচের মধ্যে রেডিও লেভেলড সালফার নিলাম, প্রোটিন। এবার দুটোই ফাজকে আমি বললাম যে তুই ইকোলাইকে ইনফেক্ট কর। ইকোলাইকে যেমন ইনফেক্ট করলো, তারপরে দেখলাম যে ব্লেন্ডার দিয়ে যখন ভাইরাল কোডটাকে সেপারেট করার চেষ্টা করছি তখন দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করা হয়ে গেছে। ইনফেক্ট করার পরে তখন সেটাকে আমি সেন্ট্রিফিউজ করলাম, সেন্ট্রিফিউজ মেশিনে। সেন্ট্রিফিউজ করার পর আমি দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়াল পেলেট যেটা আছে সেখানে কিন্তু হোস্ট সেলের কন্টেন্ট আছে। ঠিক আছে, আর সুপারন্যাট্যান্ট যেটা আছে সেখানে ভাইরাস আছে। সুপারন্যাট্যান্ট তোমরা এখন ধরতে পারবে না, সেটা সরাও, তো ছাড়ো, এটা আবার কঠিন হয়ে যাবে। সো এটা বাদ দাও জিনিসটা। মুদ্রা কথা হলো এটা, এখানে রেডিও অ্যাক্টিভিটি যেখানে আমরা দেখতে পেলাম, সেই রেডিও অ্যাক্টিভিটি দেখতে পেলাম সেটা হচ্ছে আমার ডিএনএর ক্ষেত্রে। এখান থেকে এটা ক্লিয়ার হলো যে ডিএনএ প্রবেশ করছে। সো ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, কনক্লুশন এটাই। আউট অফ কনটেক্সট হয়ে যাবে ওটা জিনিস। তো অবজারভেশনস কি, 32P ডিএনএ যেটা আছে ব্যাকটেরিয়াল সেলসে, ডিএনএ এন্টার দ্য হোস্ট বাট প্রোটিন ইন সুপারন্যাট্যান্ট থেকে গেল, প্রোটিন রিমেন্ড আউটসাইড, প্রোটিন বাইরে থেকে গেল, ভেতরে ঢুকতে পারলো না। কনক্লুশন কি হলো, only DNA enters host and directs viral replication, and final conclusive proof that is that DNA is the genetic material. তো এরপরেও যখন এটা আরেক রাউন্ড করা হলো, মানে এর আগে কি এরা তিনজন করলো, অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাকার্টি, এরা করার পরে এটা 1944-এ হলো, এরপরে আবার 1952-তে হার্সে চেঞ্জ করলো, এরপরে এবার ধরো প্রমাণ হয়ে গেল, আর কোনো ডাউট নেই যে হ্যাঁ ভাই ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, আর গল্প নেই। তোমাদের ক্লিয়ার হয়েছে, তোমাদের বিশ্বাস হয়েছে, মানছো না মানো না এখনো যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল?
মানে আগেকার পড়া মুখস্থ করা পড়া থেকে না, আজকের এক্সপেরিমেন্ট দেখে থেকে বলছি। কার মানছো আর কে মানছো না? কে মানছো না? এই অবধি তো মানছি, পরে চেঞ্জ হয়ে গেলে যায় না। এই অব্দি মানছো, ঠিক আছে। চলো এবার দেখি প্রপার্টিজ অফ জেনেটিক ম্যাটেরিয়াল। কি কি প্রপার্টিজ থাকতে হবে কোনো কিছুকে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কনসিডার করার জন্য। আমি যে মানবো যে তুই জেनेटिक मटेरियल, তোর মধ্যে से कैपेबिलिटीज আছে, तू काबिल है, तो क्या काबिलियत रहना चाहिए। अगर इसको हम लोग देखें, so molecule to qualify as genetic material must meet the following 4 essential criteria। কি সে 4টা essential criteria? First one is the replication, মানে নিজেরই নিজের সুন্দর ভদ্র একই রকম অনুরূপ কপি বানাতে পারবে, দ্যাট ইজ কল্ড রেপ্লিকেশন। রেপ্লিকেশন করতে পারছে কি পারছে না, প্রথম কথা। মাস্ট মেক ফেথফুল কপিজ অফ ইটসেলফ, প্রথম কথা। সেকেন্ড কথা ইজ স্টেবিলিটি। স্টেবিলিটি, ব্যাটারি ইজ সো লেফট, ওকে হাসিবুর, ওকে ওকে। স্টেবিলিটি মাস্ট বি স্টেবল থ্রু জেনারেশনস, মাস্ট বি স্টেবল থ্রু জেনারেশনস, স্টেবল হবে। আর মিউটেশন, নিজের মধ্যে মিউটেশন করার ক্ষমতা দেখাবে। শুড পারমিট স্লো চেঞ্জেস, কারণ স্লো চেঞ্জেস করতে যদি না দেই তাহলে এভলিউশন হবে না, আর এভলিউশন না হলে আমরা যেরকম ভাবে পরিবেশ পৃথিবী যেভাবে চেঞ্জ হচ্ছে আমরা নিজেকে অ্যাডাপ্ট করতে পারবো না। সো এভলিউশন ইজ ইম্পর্টেন্ট, মিউটেশন ইজ ইম্পর্টেন্ট। এক্সপ্রেশন, নিজেকে এক্সপ্রেস করতে পারবে, কারণ যদি এক্সপ্রেসই করতে না পারতো তাহলে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে কখনো প্রোটিন তৈরি হতো না, সেন্ট্রাল ডগমাটা কখনো হতো না। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি না হলে আমরা এরকম দেখতে হতাম না, আমাদের হাত পা মুখ কেমন হতো আমরা নিজেও জানতাম না, তাহলে ব্যর্থ হয়ে যেত সমস্ত কিছু গল্প। তো একটা জেনেটিক ম্যাটেরিয়াল হতে গেলে 4টা মিনিমাম জিনিস আছে যেটাতে কোয়ালিফাই করতে হবে। তাহলে ডিএনএ ভার্সেস আরএনএ, যেটা অলরেডি আমি অনেক আগেও তোমাদেরকে বলেছি যে কেন আরএনএ ছাড়া ডিএনএ কে চুজ করেছি, আবার সেম জিনিসটা এখানে আছে, হুইচ ইজ বেটার অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে সুগারের লেভেলে যদি দেখি, তাই জানো এতক্ষণে তোমরা যে ডিএনএ এর ক্ষেত্রে যেটা হয় সেটা ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, আরএনএ হচ্ছে রাইবোজ সুগার। ডিএনএ স্টেবিলিটি অনেক বেশি, আরএনএ স্টেবিলিটি লো। কারণ কি, এর মধ্যে রিঅ্যাক্টিভ হাইড্রক্সিল গ্রুপ আছে, রিঅ্যাকশন করার জন্য, মারামারি করার জন্য রেডি থাকে। স্ট্রাকচার যদি কথা বলি, এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়, এরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। থাইমিন থাকে আর এদের মধ্যে বেস ইউরাসিল থাকে থাইমিনের পরিবর্তে। মিউটেবিলিটি স্লো, যেটা মিউটেশন অ্যালাউ তো করে কিন্তু মিউটেশন স্লো মিউটেশন অ্যালাউ করে। আর এ ফাস্ট মিউটেশন অ্যালাউ করে। যেহেতু মিউটেশন ফাস্ট অ্যালাউ করে সেহেতু এই কোভিড-19 মতন যে ভাইরাস এত বেশিভাবে স্প্রেড করে গেল, এত বেশি এফেক্ট করে গেল এই কারণেই, ঠিক আছে। বা এইচআইভির মতন একটা ডিজিজের জন্য এখন ধরে কিছু কিছু জিনিস আবিষ্কার হয়ে গেছে এইচআইভির জন্য, ঠিক আছে। এখন অলরেডি রিসার্চ চলছে, এখন আবিষ্কার হয়ে গেল এইচআইভির জন্য হিউম্যান ইমিউনো ভাইরাস। কিন্তু কেন এতদিন অব্দি ওষুধ আবিষ্কার করতে পারেনি এর বিরুদ্ধে, অ্যান্টিডোট কেন আবিষ্কার করতে পারেনি? কারণ খুবই ফাস্ট মিউটেট করে নিজেকে, খুবই ফাস্ট মিউটেট করে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে, এত ফাস্ট রিভার্স ট্রান্সক্রিপশন করে যে সায়েন্টিস্ট মানে ওর ঠিকঠাক ভাবে ওকে মেরে ফেলার জন্য জিনিস আবিষ্কার করতে পারছে না। সো দিস ইজ দ্য রিজন। ফাংশন স্টোরেজের কাজ করে, সমস্ত রকম আমাদের যা ব্লুপ্রিন্ট আছে, মানে আমাদের যা কোডস আছে যেগুলোকে আমরা কোডনস বলি, কোডনসকে স্টোর করে, মেসেঞ্জারের কাজ করে, অ্যাডাপ্টারের কাজ করে, অনুঘটকের কাজ করে আরএনএ আমাদের দেহে। অকারেন্স অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল, ডেফিনেটলি আমাদের ক্ষেত্রে এটা সেটা ইউনিভার্সালি ট্রু যে ডিএনএ ইজ আ জেনেটিক ম্যাটেরিয়াল। কিছু ভাইরাসের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হতে পারে, সেটা আলাদা কথা। আর এখানেও ডেফিনেটলি এটা কখনোই জেনেটিক ম্যাটেরিয়াল নয়, শুধুমাত্র কিছু ভাইরাস ছাড়া। আরএনএ ইজ নট এ জেনেটিক ম্যাটেরিয়াল, কিছু ভাইরাস ছাড়া। সো ডিএনএ ইজ কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি মোর স্টেবল। এটা হচ্ছে সারাংশ, যে কেমিক্যালি হোক এবং স্ট্রাকচারালি হোক ডিএনএ অনেক বেশি স্টেবল, হেন্স প্রিফার্ড ফর জেনেটিক স্টোরেজ। এই কারণে আমাদের প্রাণী জাতি, অ্যানিমাল কিংডম ডিএনএ কে বেছে নিয়েছে নিজের জেনেটিক স্টোরেজের জন্য। নট অনলি অ্যানিমাল কিংডম, ডেফিনেটলি ফাঙ্গি, ব্যাকটেরিয়া, প্লান্ট কিংডম অ্যান্ড অল দোজ আদার ফাইলামস অ্যাজ ওয়েল। সো ঠিক আছে, সামারি টেবিল তাহলে কি দেখলাম? প্রথমে ট্রান্সফরমেশন করলো গ্রিফিথ বাবু 1928-এ। উনি বললো যে জেনেটিক ম্যাটেরিয়াল কিন্তু সেলসের মধ্যে ট্রান্সফর্ম করে। তারপরে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল অ্যাভেরি ম্যাককার্টি দিল 1944-এ, যেখানে বললো যে ডিএনএ তাই জেনেটিক ম্যাটেরিয়াল। সেখানে একদম সলিড প্রুফ বা ডেফিনেটিভ প্রুফ দিল
হার্সে এবং চেজের 1952 এক্সপেরিমেন্ট, যেখানে ওরা দেখিয়ে দিল কিসের সাহায্যে, রেডিও অ্যাক্টিভ ফসফরাস এবং রেডিও অ্যাক্টিভ সালফারের সাহায্যে, যে ডিএনএটাই হোস্টের মধ্যে যায়, প্রোটিন যাচ্ছে না। তো ডিএনএটা জেনেটিক ম্যাটেরিয়ালটা প্রমাণ করে দিল। তাহলে কি কোশ্চেন এখানে হতে পারে? প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াই ডিড 32 ফসফরাস লেবেল ডিএনএ অ্যান্ড নট প্রোটিন? কি হবে, কে বলবে? Why did phosphorus level DNA গেল, radioactive phosphorus level DNA গেল, প্রোটিন গেল না? Why is RNA less stable than DNA? What if both DNA and protein entered the host? এগুলো কোয়েশ্চেন মাথায় আসছে না? আসলে আমি নিয়ে আসছি, চলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সো ডিএনএ কন্টেন্স ফসফরাস, প্রোটিনস ডু নট। সো এটা যেহেতু গেল, এখান থেকে আমরা যেটা পেলাম, হোয়াই ডিড 32 ফসফরাস লেভেল ডিএনএ এন্ড নট প্রোটিন? প্রোটিন কেন গেল না? কারণ ডিএনএ নিজের মধ্যে ফসফরাস ধরে, প্রোটিন তো ধরে না, তো প্রোটিন যেতে পারে না। ঠিক আছে। হোয়াই ইজ আরএনএ লেস স্টেবল দ্যান ডিএনএ? প্রেজেন্স অফ রেডিওঅ্যাক্টিভ হাইড্রক্সিল গ্রুপ ইন রাইবোজ মেক্স আরএনএ প্রোন টু হাইড্রোলিসিস। যেটা হাইড্রোলিসিস হয়, হাইড্রোলিসিস খুব ইজিলি হয়ে যায়, হাইড্রোলিসিস করে নিজেকে বেকার করে দেবে, সে কারণে কিন্তু হাইড্রক্সিল গ্রুপ প্রেজেন্ট থাকে রাইবোজে বলেই লেস স্টেবল হয়। হট ইফ বোথ আরএনএ এবং ডিএনএ যদি হোস্টেলের মধ্যে এন্টার করে, তাহলে কি হবে? দেন বোথ কুড পোটেনশিয়ালি বি কনসিডার জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, যদি দুটোই প্রবেশ করে, দুটো যদি হোস্টেলের মধ্যে প্রবেশ করতো, তাহলে কি হতো? তাহলে আমরা দুটোকে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ধরতাম, বাট অনলি ডিএনএ এন্টার্স। কিন্তু দুটো তো হচ্ছে না, শুধুমাত্র ডিএনএ এন্টার করে। দুটোকেই করতাম কনসিডার, যদি দুটো প্রবেশ করতো তাহলে দুটোকে করতে হতো আমাদেরকে, যে হ্যাঁ দুটো জেনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু দুটো তো করছে না, শুধু ডিএনএ করে, তো ডিএনএ আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল। এবার হচ্ছে দ্য আরএনএ ওয়ার্ল্ড, এটা একটা ব্যাপার আছে। আরএনএ ওয়ার্ল্ড, আরএনএ ওয়ার্ল্ড কি? তাহলে মেনলি দেখো যে দেখবে এগুলো যে হোয়াই আরএনএ ইজ লাইকলি দ্য ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল, কেন আরএনএ কে পৃথিবীর মধ্যে প্রথম জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কনসিডার করা হয়, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসটা কি, আর আরএনএর যে ডুয়াল ফাংশন আছে, কোথাও কোথাও জেনেটিকের স্টোরেজ হিসেবে কাজ করে, আবার কোথাও ক্যাটালিসিস অনুঘটকের কাজ করে, সেই জিনিসগুলো একটু একটু দেখবো। এখান থেকে বুঝতে পারছো যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন সেই ওই সিচুয়েশনগুলো পড়েছে, হট ডাইলিউট স্যুপ, ঠিক আছে, একদম উষ্ণ হেভি টেম্পারেচার পৃথিবীর, সেই টাইমে মানা হতো যে আরএনএ যেটা আছে, আরএনএ সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টির পরে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে রোল প্লে করেছে। ঠিক আছে, কোর কনসেপ্ট কি এখানে? হোয়াট ইজ দ্য আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস কি? সো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস that early life forms on earth may have relied solely on RNA, যেগুলো পৃথিবীর মধ্যে প্রথম জীবন তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, সেগুলো মেনলি আরএনএ এর উপরে ডিপেন্ডেন্ট ছিল। তো আরএনএ জেনেটিক ইনফরমেশন স্টোর করতো এবং ক্যাটালাইজ বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, যা সমস্ত বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস হতো তাদের মধ্যে সমস্ত কিছুকে অনুঘটকের হিসেবে কাজ করতো তাদের পেছনে। হাইপোথিসিস ব্যাকগ্রাউন্ডটা কি বলে? প্রপোজ ইন 1960 যেটা প্রপোজ করা হয়েছিল, এক্সপ্যান্ডেড বাই ওয়াল্টার গিলবার্ট। এবার দেখো সবারই যত মত তত পথ, ঠিক আছে, কি বলেছে? যত মত তত পথ। তো ব্যাপার ওটাই। আবার নতুন নতুন সায়েন্টিস্ট সেটাও ছিল তখন, যে ভাই শুধু তোরা যেটা বলবি সেটা ঠিক, আমরা বলেছি সেটা ঠিক না, আমাদের কথার দাম নেই, हम तो रोने लगेंगे ভাইয়া। সো ব্যাপারটা ওটাই যে অল্টার গিলবার্ট যে আছে 1986-এ, এরা বললো, প্রথম একটা হাইপোথিসিস দিল। ওরা বললো যে পৃথিবীর মধ্যে যেগুলো প্রথম মলিকিউল এসেছে, সেলফ রেপ্লিকেটিভ মলিকিউল, সেগুলো আরএনএ মলিকিউলস। কি বলতো আরো এরা, কি সায়েন্টিফিক বেসিস দিয়েছিল এরা? Why is RNA believed to be the first genetic material? প্রথম জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে আরএনএ কে কনসিডার করার পিছনে কি কারণ হতে পারে? ডুয়াল ফাংশনালিটি প্রথম কারণ, সেটা হচ্ছে আরএনএ স্টোর জেনেটিক ইনফো, আরএনএ জেনেটিক ইনফো স্টোর করতে পারে এন্ড অ্যাক্ট অ্যাজ অ্যান এনজাইম, এবং এনজাইম হিসেবেও কাজ করতে পারে। নেক্সট ইজ সিম্পলিসিটি, সরলতা। আরএনএ মলিকিউলস আর সিম্পলার এন্ড রিকোয়ার ফিউয়ার রিসোর্সেস টু ফর্ম দ্যান ডিএনএ। ঠিক আছে, আরএনএ অনেক বেশি সিম্পল, এবং ডিএনএ তৈরি করার জন্য যা যা রিসোর্সেসের প্রয়োজন, তত রিসোর্সেস তো প্রথম কালে পৃথিবীতে অ্যাভেলেবেল ছিল না, আস্তে আস্তে সবকিছু অ্যাভেলেবেল হয়েছে। তো যেহেতু তখন ডিএনএর জন্য যা যা দরকার অ্যাভেলেবেল ছিল না, তো আরএনএটাই সিম্পল, ওটাই তৈরি হয়ে থাকার চান্সেসটা বেশি তখন, কারণ যেহেতু তখন রিসোর্সেস কম, তো যেটা জিনিস কম রিসোর্সেসে তৈরি হবে সেটাই হওয়ার চান্সেসটা বেশি থাকবে। তো সেটাই বলছে আরএনএটা তখন বেশি ছিল। সেলফ রেপ্লিকেশন করার ক্ষমতার কথা বলছে, যে সাম আরএনএস ক্যান সেলফ রেপ্লিকেট, যেমন ভাইরয়েডস এর মধ্যে সেলফ রেপ্লিকেট করার ক্ষমতা থাকে। ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, certain RNAs acts as ribozymes facilitating reactions without proteins, কোনো প্রোটিন ছাড়াই। আমাদের মধ্যে কি রাইবোজাইমস যেগুলো আছে সেগুলো কি সমস্ত প্রোটিন, ঠিক আছে, প্রোটিন দ্বারা তৈরি, যতগুলো এনজাইমস আছে সমস্ত প্রোটিন। কিন্তু তখন প্রোটিন ছাড়াও রাইবোজাইমসটাই নিজে আরএনএ হিসেবে, আরএনএটাই নিজে রাইবোজাইম হিসেবে কাজ করতে পারতো।
এক্সপেরিমেন্টাল এভিডেন্সের কথা বলতে গেলে ল্যাবরেটরি সিনথেসাইজড আরএনএস ক্যান পারফর্ম ফাংশনস নিডেড ফর লাইফ। যেগুলো আরএনএ কে আমরা ল্যাবে সিনথেসাইজ করে ল্যাবে বানাই, সেগুলোর মধ্যে লাইফের জন্য করা কিছু কিছু ফাংশনস ওরা করতে পারে, ঠিক আছে, এটা অত রিলেভেন্ট। এভিডেন্সের রোল দেখতে গেলে মডার্ন সেলস স্টিল ইউজ আরএনএ ফর কি প্রসেসেস। যেহেতু আমরা এখনো ইউক্যারিওটিক সেলস, আমরা সব থেকে অ্যাডভান্স অ্যানিমাল, তবুও আমাদের দেহে যে সেন্ট্রাল ডগমাটা হয়, ওরা কি বলে যে মানে আমাদের দেহে যে সেন্ট্রাল ডগমাটা হয় মেনলি, সেখানে কিন্তু তোমার এই ডিএনএ আছে, ডিএনএ থেকে কি তৈরি হয় এমআরএনএ, আর এমআরএনএ থেকে কি তৈরি হলো প্রোটিন। তো এই এমআরএনএ তৈরি হচ্ছে মানে কি আমরা কিন্তু আরএনএর উপর ডিপেন্ডেন্ট, এটাই বলছি এভলিউশনারি রুল। এখনো যেহেতু আরএনএর রোল আছে, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এসএনআরএনএ, সেহেতু কিন্তু আমরা আরএনএর উপর ডিপেন্ডেন্ট, এই কথাটা বলছি এখানে মেনলি। এভিডেন্স সাপোর্টিং আরএনএ ওয়ার্ল্ড, রাইবোজোমসের কথা বলতে গেলে আচ্ছা হ্যাঁ, রাইবোজোম যেটা হয় মেনলি, যেগুলো আরএনএ ডিপেন্ডেন্ট রাইবোজোমস হয়। ডেফিনেশন কি, ক্যাটালাইটিক আরএনএ মলিকিউলস দ্যাট অ্যাক্ট লাইক এনজাইমস, ফার্স্ট ডিসকভার্ড বা জানতে হবে না, ক্যাপাবল অফ কাটিং এবং জয়নিং অফ আরএনএ, পেপটাইড বন্ড ফরমেশন অ্যাজ আরএনএ। এটা আজকে কভার হবে না, কিন্তু যেদিন আমরা দেখবো সমস্ত রকম ডিএনএ এর এক্সপ্রেশনটা, জিন এক্সপ্রেশন, সেদিন দেখবো যে এক্স্যাক্টলি কিভাবে কাটিং জয়নিং হচ্ছে আরএনএ আর কিভাবে রোল প্লে করেছে এরা। পেপটাইড বন্ড ফরমেশন, নিট অ্যালার্ট, এখানে একটা নিট থেকে কোয়েশ্চেন এসছে যে লার্জ রাইবোজোমাল আরএনএ যেটা আছে 23S ইন প্রোক্যারিওটস এন্ড 28S ইন ইউক্যারিওটস অ্যাক্টস অ্যাজ রাইবোজোম ইন প্রোটিন সিনথেসিস। এখানে নিটে একটা কোয়েশ্চেন এসছে এখান থেকে, ঠিক আছে, ছাড়ো, চেঞ্জ করো। সেলফ রেপ্লিকেটিং অ্যাবিলিটি থাকে কোনো আরএনএর ক্ষেত্রে, এগুলো দেখতে হবে না, ঠিক আছে, এগুলো দেখতে হবে না, এটা ইররিলেভেন্ট হয়ে যাবে। এটা দেখে রাখো, সেলফ রেপ্লিকেটিং অ্যাবিলিটি থাকে। আর ভাইরয়েড যেটা থাকে, ন্যাচারাল প্রুফ অফ আরএনএস ক্যাপাবিলিটি, ভাইরয়েডের মধ্যে ইনফেকশিয়াস আরএনএ মলিকিউলস ফাউন্ড ইন প্লান্টস, মেনলি প্লান্টসের ক্ষেত্রে পাওয়া যায়, যে পটাটো স্পেন্ডেল টিউবার ভাইরয়েড করে, এই ভাইরয়েডটা যে পটাটো স্পেন্ডেল টিউবার ডিজিজ করে। সো এটা একটা, এই লাইনটা দেখে রাখবে, এই লাইনটা দেখে রাখবে, এই দুটো লাইনের দরকার নেই, ঠিক আছে। আরএনএ ইন মডার্ন বায়োলজি লিভিং ফসিল, আচ্ছা। সো এমআরএনএ যেটা আছে, ডেফিনেটলি আমাদের জেনেটিক মেসেজ যা আছে সেটা ক্যারি করতে সাহায্য করে, মেসেঞ্জার আরএনএ। টিআরএনএ ব্রিংস অ্যামিনো অ্যাসিড টু রাইবোজোম, রাইবোজোমের কাছে, এটা যখন ট্রান্সলেশন পড়বো তখন বুঝতে পারবে এদের রোলটা, যখন ট্রান্সলেশন পড়বে এদের রোলটা একদম নিখুঁতভাবে বুঝতে পারবে। এখানে শুধু দেখে রাখো এমআরএনএ জেনেটিক মেসেজের কাজ করে, মেসেজ বার্তা বাহককারী হিসেবে। টিআরএনএটা মেনলি ট্রান্সফার আরএনএ, মানে অ্যামিনো অ্যাসিডসকে ট্রান্সফার করে রাইবোজোম নিয়ে আসতে সাহায্য করে। আরআরএনএ যেটা আছে রাইবোজোমাল আরএনএ, ওটা মেনলি ক্যাটালাইটিক সাইট হিসেবে কাজ করে, যেখানে অ্যাকচুয়ালি খেলাটা হয়। আর এসএনআরএনএ ইনভলভড ইন এমআরএনএ স্প্লাইসিং, এটাও দেখবো পরের দিন। আর এসআরএনএ রেগুলার জিন এক্সপ্রেশন, এটাও পরে দেখবো, যেদিন জিন এক্সপ্রেশন দেখবো। আর রাইবোজোমস তো জানো ক্যাটালাইটিক স্পেসিফিক রিঅ্যাকশনস করে পেপটাইড বন্ড ফরমেশনের জন্য, ঠিক আছে, ছাড়ো, এটা একটু ব্যাপারটা বোরিং ব্যাপার হয়ে যাচ্ছে। ওকে, সেখানে জাস্ট আরএনএ প্রোটিন আর এর একটা জাস্ট বেসিক ডিফারেন্স দেওয়া হয়েছে, একবার দেখে নাও তোমরাই। আরএনএটা বোথ ইনফরমেশন স্টোরেজেরও কাজ করছে, ক্যাটালিসিসের কাজ করছে। ডিএনএ শুধু স্টেবল মানে স্টোরেজের কাজ করে, প্রোটিন ক্যাটালিসিসের কাজ করে। আরএনএ ডিউয়াল রোল, আরএনএ আর ডিএনএ হাই স্টেবিলিটি, আর প্রোটিন হাই এফিসিয়েন্ট এনজাইম হিসেবে কাজ করে। কেমিক্যাল আনস্টেবল, নো ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, ডিএনএ কোনো রকম ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি দেখায় না। আর ক্যান নট স্টোর ইনফরমেশন, প্রোটিনের মধ্যে কোনো স্টোর ইনফরমেশন করার কোনো মানে ব্যাপার ফিচার্স কোনো কিছু নেই, ঠিক আছে, ছাড়ো, এটা স্কিপ করে দাও। ট্রানজিশন ফ্রম আরএনএ ওয়ার্ল্ড টু ডিএনএ ওয়ার্ল্ড, এটা এত কিছু দেওয়াই নেই এনসিআরটিতে, একদম বাড়তি হয়ে গেছে। এটাকে জাস্ট খালি এখানটাতে দেখো যে ডিএনএ আরএনএ স্ট্রাকচার যদি কথা বলি, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন তো একদম সেম, শুধু এখানে যদি ডিএনএ এর কথা বলি তাহলে এখানে থাইমিন প্রেজেন্ট থাকে, এই থাইমিনের জায়গাতে আরএনএ ক্ষেত্রে ইউরাসিল প্রেজেন্ট থাকে, সিম্পল এটাই, ঠিক আছে। আর এটা হচ্ছে আরএনএ একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, এখানে ডাবল স্ট্র্যান্ড, এটা হচ্ছে গল্প। আরএনএ ওয়ার্ল্ড হলো, আচ্ছা, ডিএনএ ইমার্জেন্স, ওকে। আচ্ছা, এই কোয়েশ্চেন অ্যান্সার করো, আসিক বলো, এটা অ্যান্সার বলো, এটা স্যার আরএনএ। সুদীপা বলো এটা। সুদীপা, Sir, option C. RNA molecule that acts as an enzyme is called viroid, ribosome, snRNA, ribosome. কি হবে এটা आंसर? অপশন সি বললে snRNA।
আশিক ঠিক বললো সুদীপা? বি মনে হয় স্যার। অনির্বাণ? স্যার কি? বি। ইবনে? ইবনে এটা বি হবে সুদীপা। হ্যাঁ, রাইবোজাইম, এসএনআরএনএ রাইবোজাইম। এটা বলো তো, ইবনে আছো তুমি? আর ইউ দেয়ার? অনির্বাণ বলো এটা। আচ্ছা আছো, তাহলে ইবনে তুমি তার পরেরটা পড়ো, এটা বলবে ইবনে। অনির্বাণ বলো এটা। স্যার অপশন সি। Which RNA acts as ribozyme in protein synthesis? কি বললে? 23S আর RNA। বাকি তোমরা কি বলছো এটাতে? বাকিদের কি রেসপন্স? বাকিদের কি রেসপন্স সবারই? থার্ড নাম্বারের বলছি স্যার। কি থার্ড নাম্বারটা কি হবে? অপশন সি। অপশন সি। সুদীপা তুমি কি বলছো? স্যার অপশন সি। इब्ने? सर ऑप्शन सी। बाप रे, इब्ने हेवी कॉन्फिडेंस, इतना सब लोग कह दिया है, कैसे गलत हो सकता है? बट सही हो आप लोग, ठीक है। 23S RNA इज द करेक्ट आंसर। वेरी गुड एवरीवन। अच्छा बोलो इब्नेटा बोलो। सर ऑप्शन डी। RNA is believed to be the first genetic material because it can mutate, replicate, catalyze reactions, all of these. বাহ, very good, ঠিক আছে। সো ডিএনএ রেপ্লিকেশন। এবার ডিএনএ রেপ্লিকেশন মানে কি? হোয়াট ইজ ডিএনএ রেপ্লিকেশন? ডিএনএ টু ডিএনএ। ডিএনএ টু ডিএনএ। ডিএনএ সেম একটা অনুরূপ কপি তৈরি করাটাকে ডিএনএ রেপ্লিকেশন বলে। ডিএনএ রেপ্লিকেশন ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস অফ প্রোডিউসিং টু আইডেন্টিক্যাল কপিজ অফ ডিএনএ from on original DNA molecule. It ensures genetic continuity across generations of cells. যদি এটা না হয় ডিএনএ রেপ্লিকেশন, তাহলে কি হবে? সেল ডিভিশনের টাইমে এস ফেজ যেটা দেখছি, এস ফেজে ডিএনএ কন্টেন্ট ভাগ হবে না, দুদিকে ভাগ হয়ে যাবে না, তাহলে জেনেটিক ম্যাটেরিয়ালই ফার্দার পাস করবে না। জেনেটিক ম্যাটেরিয়াল যদি পাস অন না হয়, তাহলে এই যে জেনেটিক কন্টিনিউটি, যেটা ধারাবাহিকতা বজায় আছে, সেটাই বজায় থাকবে না। তো ডিএনএ রেপ্লিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো কি ফিচার্স অফ ডিএনএ রেপ্লিকেশন কি? এটা নেচার যেটা হয় সেটাকে সেমি কনজারভেটিভ নেচার বলা হয়। আচ্ছা, এবার আমি একটা কোয়েশ্চেন করছি, তোমরা আগে হয়তো শুনে থাকবে যে সেমি কনজারভেটিভ নেচার। কে জানো যে হোয়াট এক্স্যাক্টলি ডাজ ইট মিন বাই সেমি কনজারভেটিভ ওয়ার্ড? সেমি কনজারভেটিভ শব্দটার অর্থ কি? কে বলবে? কে বলবে? অনির্বাণ, ইবনে? What does it mean by the term semi-conservative? কেউ বলবে না কিছু? ঠিক আছে, আমি বলি। তো each new DNA contains on old parental strand and on new strand. মানে কনজারভেটিভ মানে কি? পুরনো যেটা জিনিস, আদিম, কিন্তু গোটাই পুরনো না, এটা অর্ধ সংরক্ষণশীল। এটার বাংলা শব্দার্থ হয় অর্ধ সংরক্ষণশীল। মানে ধরো এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, এটা কথা আমি আগে পরে আরেকবার বলবো, পরে আরেকবার আছে, তবে এখানে বলে দিলাম। এটা একটা ধরো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, তো এর যে দুটো স্ট্যান্ড আছে, যেটা নতুন এখান থেকে রেপ্লিকেট করে নতুন একটা কপি তৈরি করবে, এটা এ আছে, আর এখান থেকে নতুন একটা কপি তৈরি করবে। তো ধরো একটা নতুন স্ট্যান্ড তৈরি হলো, যেটা হচ্ছে এটা। কিন্তু এই পুরনো স্ট্যান্ড থেকে, যে স্ট্যান্ডটা এখন আমরা দেখলাম, এই পুরনো স্ট্যান্ড থেকে একটা কপি থাকবে।
এটা বি তৈরি হলো, দুটো ডিএনএ, কিন্তু একটা আগেরওয়ালা স্ট্র্যান্ড এই প্যারেন্টাল স্ট্র্যান্ড, প্যারেন্ট থেকে আসা, আর একটা এই প্যারেন্টকে কপি করে করা। এই যেহেতু একটার মধ্যে আর একটা থাকে, একটা পুরনো নিয়ে থাকে বলে এটাকে সেমি কনজারভেটিভ বলে। এটার পেছনে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে যে সত্যি সেমি কনজারভেটিভ, কিভাবে বললাম সেমি কনজারভেটিভ, কেন সেমি কনজারভেটিভ, সেটারও এক্সপেরিমেন্ট হয়েছে। তারপরে ডিরেকশন অফ সিনথেসিস কি হবে, ইম্পর্টেন্ট কথা, যে অলওয়েজ যে ডিএনএ রেপ্লিকেশন হয় সেটা সিনথেসিস হবে অলওয়েজ ইন 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, ভেরি ইম্পর্টেন্ট। আর এই ছকটা ভেরি ইম্পর্টেন্ট, যে কি ফিচার্সের ছকটা আছে, ছকটা খুব ইম্পর্টেন্ট। প্রথম নেচার হবে সেমি কনজারভেটিভ নেচার শো করে। সেমি কনজারভেটিভ মানে কি তোমাদেরকে বলে দিয়েছি, বুঝতে পেরে গেছো বাংলাতে। অলওয়েজ ইন 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে ডিএনএর রেপ্লিকেশনের ডিরেকশন থাকবে। টেমপ্লেটের রিকোয়ারমেন্ট থাকবে, যেটা প্যারেন্টাল স্ট্র্যান্ড সেটা টেমপ্লেট হিসেবে কাজ করে। টেমপ্লেটের বাংলা শব্দ অর্থ কি, ছাঁচ, তাই তো, ছাঁচ, একটা ছাঁচ থেকে সেটা নতুন একটা জিনিস তৈরি হওয়া। তো টেমপ্লেট যেটা থাকবে সেটা অলওয়েজ একটা প্যারেন্টাল স্ট্র্যান্ড হবে। এনার্জি রিকোয়ারমেন্টের জন্য uses DNTPs, deoxynucleotide triphosphates, as substrate and energy source. আমরা যেরকম ATP ইউজ করি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তো এরকম এই ডিএনএ রেপ্লিকেশন করার সময় এরা ইউজ করে DNTPs। ডিএনটিপিস গুলো এভাবে আস্তে আস্তে লেগে যায়, আস্তে আস্তে লেগে যায়, ফ্লোট করতে করতে। তো ডিএনটিপিস যেগুলো আছে, ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেটস, এটা ফুল ফর্মটা দেখে রাখবে, চলে আসতে পারে। অ্যাজ সাবস্ট্রেট অ্যান্ড এনার্জি সোর্স। ফিডিলিটি কি, ভেরি হাই। প্রুফ রিডিং বাই ডিএনএ পলিমারেজ এনসিওরস লো এরার রেট, মানে কতটা বেশি অ্যাকিউরেট হয়, তো খুবই অ্যাকিউরেট হয়। ডিএনএ রেপ্লিকেশনের টাইমে ভুল হওয়ার চান্স একদমই দেখতে পাচ্ছ এখানে, নিয়ারলি একবার ভুল হয় পার 10 টু দি পাওয়ার 9 বেস পেয়ার, প্রতি 10 টু দি পাওয়ার 9 বেস পেয়ার, মানে কত হয় এটা শূন্য লাগিয়ে দেখো। 10 টু দি পাওয়ার 9 বেস পেয়ার বানাতে হয়তো একটা বেস পেয়ারে ভুল হতে পারে, এরকম এত বেশি অ্যাকিউরেট হয় ডিএনএ রেপ্লিকেশনটা, কোনো ভুলভাল হয় না, খুব চান্স কম। সেমি কনজারভেটিভ মডেল অফ ডিএনএ রেপ্লিকেশন প্রপোজড বাই অটসন অ্যান্ড ক্রিক, যারা ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার দিয়েছিলেন তারাই বলেছিলেন যে ডিএনএ যেটা আছে ভাই সেটা সেমি কনজারভেটিভ মডেলে নিয়ে রেপ্লিকেট করে। হ্যাঁ, এটা কখন দিয়েছিলেন, ইমিডিয়েটলি আফটার প্রপোজিং দ্য ডাবল হেলিক্স স্ট্রাকচার। ডাবল হেলিক্স স্ট্রাকচার দেওয়ার পরে পরে ওরা এটা প্রপোজ করেছিল যে ডিএনএ যেটা হয় সে সেমি কনজারভেটিভ মডেলে নিয়ে রেপ্লিকেট করে। যে কথাটা আমি বলছিলাম সেটা এখানে বাংলায় লিখে নিয়ে এসেছি, দেখো। যখন একটা ডিএনএ অণু প্রতিলিপি তৈরি করে, নিজের কপি তৈরি করে, তখন এটি দুটি স্ট্র্যান্ডে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। দুটো স্ট্র্যান্ড তো প্রথমে এক জায়গায় থাকে, সেটা দুটো আলাদা আলাদা স্ট্র্যান্ডে বিভক্ত হয়ে যায়। প্রতিটি স্ট্র্যান্ড একটা নতুন স্ট্র্যান্ড তৈরির জন্য একটা টেমপ্লেট হিসেবে কাজ করে। আর দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা স্ট্র্যান্ড কি করে, একটা নতুন যে ডিএনএ তৈরি করবে ওটা টেমপ্লেট হিসেবে কাজ করবে। এই প্রক্রিয়া শেষে দুটো নতুন ডিএনএ অণু তৈরি হয়, যেখানে প্রতিটি অণুতে একটা পুরনো এবং একটা নতুন স্ট্র্যান্ড থাকে। এই কারণে একে অর্ধ সংরক্ষণশীল বলা হয়। এটা প্রুভেন বাই কে, মেসেলসন এন্ড স্টাহল এক্সপেরিমেন্ট। মেসেলসন এবং স্টাহল নামক দুই সায়েন্টিস্ট আছে, মেসেলসন এবং স্টাহল। এরা 1958-এ, এরা কবে দিল এটা, 1953-তে দিল। 1953-তে দিল, আর এরাই প্রথম প্রপোজ করলো, ওয়াটসন এবং ক্রিক, যে ডিএনএ যেটা আছে সেটা সেমি কনজারভেটিভ নেচারে করে, কিন্তু ওরা প্রমাণ করতে পারেনি। ওয়াটসন এন্ড ক্রিক প্রমাণ করতে পারেনি। মেসেলসন এবং স্টাহল আসলো 1958 এবং তারা এটাকে প্রমাণ করলো যে হ্যাঁ, ওয়াটসন এবং ক্রিক যেটা বলেছে সেটা কথা সত্যি। কিভাবে প্রমাণ করলো চলো দেখি। মেসেলসন এবং স্টাহল যেটা এক্সপেরিমেন্ট করলো, ওরা এক্সপেরিমেন্ট করার জন্য যেটা অর্গানিজম ইউজ করেছিল সেটা হচ্ছে এস্টেরিচিয়া কোলাই। অর্গানিজমের নাম কি, ইকোলাই। ইকোলাই নিল, আইসোটোপ নিয়েছিল দুটো। কি কি আইসোটোপ নিয়েছিল, একটা হেভি নাইট্রোজেন, একটা নর্মাল নাইট্রোজেন, 15N আর একটা 14N। আইসোটোপ নিয়েছিল নাইট্রোজেনের, একটা হচ্ছে 15N যেটা হেভি নাইট্রোজেন, একটা 14N নর্মাল নাইট্রোজেন। ইউজ টু লেভেল প্যারেন্টাল ডিএনএ, 15Nটা দিয়ে যেটা প্যারেন্টাল ডিএনএ সেটাকে লেভেল করলো, আর নর্মাল নাইট্রোজেন দিয়ে যেটা নিউ ডিএনএ সিনথেসিস হলো সেটাকে লেভেল করলো। 14Nটা যেটা আছে সেটা নিউ ডিএনএ সিনথেসিস যেটা হচ্ছে সেটাকে নিল। কিভাবে প্রসেস করলো, গ্রিউ ইকোলাই ফর মেনি জেনারেশনস ইন 15N মিডিয়াম। 15N মিডিয়াম যেটা আছে, যেখানে তোমার যেটাকে প্যারেন্টাল ডিএনএ তে যেখানে রাখা হয়েছে, সেই মিডিয়ামে অনেকগুলো এস্টেরিচিয়া কোলাই জেনারেশনকে মানে কালচার করলো যেন ওরা বাড়তে থাকে। তাহলে কি ডিএনএ যেটা ওখানে আছে, এবার ওখানকার ডিএনএটা আলটিমেটলি হেভি ডিএনএ হলো, ঠিক আছে। এবার এই এস্টেরিচিয়া কোলাইটাকে ট্রান্সফার টু 14N মিডিয়াম, এবার 14N মিডিয়ামে পাঠানো হলো, মানে যেটা নর্মাল নাইট্রোজেন হলো মিডিয়ামে, অ্যান্ড অ্যালাউ ডিএনএ টু রেপ্লিকেট। এবার ওখানে আবার অ্যালাউ করা হলো যে ডিএনএটা রেপ্লিকেট করুক। এবার যখন রেপ্লিকেট করছে
টুক স্যাম্পলস আফটার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন। আর স্যাম্পল গুলো কিন্তু বারবার কালেক্ট করছিল, এভরি 20 মিনিটস পর পর এরা স্যাম্পল কালেক্ট করছে, দেখতে আছে কি চেঞ্জেস আসছে। তো টুক স্যাম্পলস আফটার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন অফ রেপ্লিকেশন, ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশনের পর রেপ্লিকেশনের স্যাম্পল নিল এবং সে স্যাম্পলটাকে সেন্ট্রিফিউজ করা হলো। সেন্ট্রিফিউজ করার পরে সিজিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্টে সেটাকে দেখা হলো, কারণ সিজিয়াম ক্লোরাইড ছাড়া ওটা ভিজিবল হতো না, দেখতে পাওয়া যাচ্ছিল না এক্স্যাক্টলি যে কি কি ডিফারেন্স আছে। ওটার ভিজিবিলিটি ইনক্রিজ করার জন্য সিজিয়াম ক্লোরাইডকে সিএসএসএল কে ইউজ করা হলো। যখন ওরা দেখতে গেল সিজিয়াম ক্লোরাইডে, কি দেখতে পেল? প্রথমে দেখতে পেল কি একটাই ব্যান্ড আছে যেটা হেভি নাইট্রোজেনের ব্যান্ড, যেটা হচ্ছে প্যারেন্টাল ডিএনএ, এটা প্রথম দেখতে পেল যখন জিরো জেনারেশন, মানে যখন কালচার করার আগের কথা বলছি। এবার যখন কালচার করে নিলাম, ফার্স্ট জেনারেশন কমপ্লিট হলো, তখন দেখতে পাচ্ছি অন ইন্টারমিডিয়েট ব্যান্ড, মানে একটা হাইব্রিড ডিএনএ দেখতে পাচ্ছি, যেখানে একটা ওল্ড আছে, একটা নিউ স্ট্র্যান্ড, দুটো প্রেজেন্ট আছে। সেকেন্ড জেনারেশন যখন করলাম, এবার দুটো ব্যান্ড দেখতে পাচ্ছি, একটা ইন্টারমিডিয়েট এবং একটা লাইট। তারপরে বুঝতে পারলাম কি যে সেমি কনজারভেটিভ নিউডেল যেটা আছে এটা মানে কনফার্মড, এটা পুরোপুরি কনফার্ম। কি কনক্লুশন পেলাম এখানে? ইচ নিউ ডিএনএ মলিকিউল হ্যাজ অন প্যারেন্টাল ডিএনএ স্ট্র্যান্ড অ্যান্ড অন নিউলি সিনথেসাইজড স্ট্র্যান্ড। Confirmed semi-conservative replication of E. coli, one of the most elegant and classic proof in molecular biology. এটা খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট এটা এদের দ্বারা হয়েছিল। Conservative and dispersive models are disproven by this experiment. হ্যাঁ, যেগুলো যারা মনে করতো না ডিএনএ কনজারভেটিভ ভাবে হয় বা ডিএনএ ডিসপারসিভ ভাবে হয়, তাদেরকে এই এক্সপেরিমেন্টটা পুরোপুরি ডিসপ্রুভ করে দিয়েছিল, ভুল প্রমাণ করে দিয়েছিল। ঠিক আছে, সো এই বাংলাটা পড়ো আর একটু বুঝতে পারবে। এই পরীক্ষার ফলাফল থেকে মিসেলসন এবং স্টেহল এই সিদ্ধান্তে উপনীত হন যে ডিএনএ অণুগুলি সেমি কনজারভেটিভ পদ্ধতিতে প্রতিলিপি করে। এই পদ্ধতিতে ডিএনএ দুটি স্ট্র্যান্ড আলাদা হয়ে যায় এবং প্রতিটি স্ট্র্যান্ড একটা নতুন পরিপূরক স্ট্র্যান্ড তৈরির জন্য টেমপ্লেট হিসেবে কাজ করে। এর ফলে উৎপন্ন প্রতিটি ডিএনএ অণুতে একটা পুরনো স্ট্র্যান্ড এবং একটা নতুন স্ট্র্যান্ড থাকে। মানে সিম্পলি ধরো এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড যেটা ওল্ডওয়ালা, একটা ওল্ডওয়ালা। এবার এখান থেকে যখন নতুন স্ট্র্যান্ডটা আমার তৈরি হচ্ছে, তো দুটো তৈরি হচ্ছে, দুটো যখন তৈরি হচ্ছে এটা কি হিসেবে কাজ করে বললাম? টেমপ্লেট হিসেবে বা ছাঁচ হিসেবে। এই টেমপ্লেট হিসেবে যখন এটা তৈরি হলো, তখন কি হচ্ছে দেখো, এটার একটা চলে আসলো, এটার দিকে একটা চলে আসলো, আর যেটা নতুন তৈরি হলো সেটা নতুনটা এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই যে একটা নতুন আর একটা ওল্ড প্রেজেন্ট আছে, এই ওল্ড প্রেজেন্ট থাকছে, একটা নতুন আছে বলে এটাকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ। এটা মেনলি মুখস্থ করবে, খালি এটুকু মাথা রাখবে এখানে, যেটা মাথা রাখার কথা সেটা বলছি, যে বাংলা যেটা কথাটা বললাম এটা করে আশা করি বুঝতে পেরে গেছো। এখানে যেটা থিওরি মাথা রাখতে হবে, প্রথম কথা হচ্ছে মিসেলসন স্টেহল কার উপর এক্সপেরিমেন্ট করেছিল? এসচেরিচিয়া কোলাই, প্রথম ইম্পর্টেন্ট কথা। সেকেন্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কি কি আইসোটোপ ইউজ করেছিল? 15N আইসোটোপ ইউজ করেছিল আর নর্মাল 14N নাইট্রোজেন ইউজ করেছিল, এই দুটো আইসোটোপ ইউজ করা হয়েছিল। আর খালি সিজিয়াম ক্লোরাইডের নামটা এখানে মাথায় রাখবে, সিজিয়াম ক্লোরাইড, কিসের গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছিল? সিজিয়াম ক্লোরাইড, আর কিচ্ছু মাথায় রাখতে হবে না। সিজিয়াম ক্লোরাইড একটা জিনিস, আইসোটোপের নাম সেকেন্ড জিনিস, ব্যাকটেরিয়ার নাম 3 নাম্বার জিনিস। আর ঘটনাটা কি? ঘটনাটা এটা, ঘটনাটা সাথে বুঝতে পেরেছো? কার কোনো ডাউট সন্দেহ কিছু আছে এখন অব্দি? কিছু এখানে কোনো ডাউট, এনি কোয়েরি, কোয়েশ্চেন, এনিথিং কিছু আছে? কারো কোনো কোয়েশ্চেন ডাউট কিছু আছে এই এটা থেকে? আর আছে? ক্লিয়ার হয়ে গেলে থামস আপ দাও, আর না হলে একটু থামস ডাউন করো। ঠিক আছে, ভেরি গুড। সো মাথায় তোমাদেরকে আর এই বেশি গল্প এখানে রাখতে হবে না, শুধু এখানে মাথায় রাখবে ব্যাকটেরিয়ার নাম, আইসোটোপের নাম, সিজিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্টের নাম, আর ঘটনাটা যেটা হলো এটা জিনিস যেটা আমি এখানটাতে বললাম এটা। চলো, এনজাইমস এন্ড প্রোটিনস ইনভলভড ইন ডিএনএ রেপ্লিকেশন। হেলিকেজ এনজাইম আছে, ঠিক আছে, একটা সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম, যার কাজ হচ্ছে আনউইন্ড করা, আনজিপ করা, খোলা, চেন খোলা। ঠিক আছে, চেন ধরো আছে, চেন এরকম লাগানো আছে, চেন লাগানো আছে, চেনটাকে খুললে কেমন হবে? চেনটা এরকম খুলে যেতে লাগলো না, এরকম এরকম খুলে যায় চেনগুলো এইভাবে। চেন খোলা, আনজিপ, আনজিপ করার যে কাজ সেটাকে, আনউইন্ড করার যে কাজ সেটাকে হেলিকেজ করে প্রথম এনজাইম, ডাবল হেলিক্স। কি করে? মেনলি হাইড্রোজেন বন্ডকে ব্রেক করার মাধ্যমে এটা কাজ করে।
এসএসবিপি পুরো নাম দেখতে হবে না, খালি এসএসবিপিএস দেখে রাখো, এসএসবিপিএস ওটা স্টেবিলাইজ করে। যে স্ট্র্যান্ডগুলো সেপারেট হয়ে গেছে, ডিএনএ দুটো স্ট্র্যান্ড ছিল, একটা স্ট্র্যান্ড আর একটা স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেছে। এবার স্ট্র্যান্ডগুলো সেপারেট হয়ে গেছে, সেটাকে স্টেবিলাইজ করার জন্য এসএসবিপি যা আছে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিনস, এরা স্টেবিলাইজ করে। টোপো আইসোমারেজ থাকে বা ডিএনএ গাইরেজ থাকে, এরা সুপার কয়েলিং এ মেনলি সাহায্য করে, রিলিভ সুপার কয়েলিং হেড অফ 4। আচ্ছা, এটা দেখাচ্ছি 4 কি। প্রাইমেজ থাকে যারা মেনলি আরএনএ প্রাইমার হিসেবে কাজ করে। ডিএনএ পলিমারেজ 3 থাকে যারা অ্যাডস নিউক্লিওটাইডকে অ্যাড করে টু গ্রোয়িং স্ট্র্যান্ড, যে স্ট্র্যান্ডটা গ্রো করছে সেখানে নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড করতে থাকে। ধরো এটা নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, নতুন নতুন করে নিউক্লিওটাইডগুলো এসে ওটাকে অ্যাড করতে থাকা। এই কাজটা করে আরএনএ ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 1 যেটা আছে, এটা কি করে, রিমুভস আরএনএ প্রাইমার্স অ্যান্ড ফিলস ইন গ্যাপস, আরএনএ প্রাইমারগুলোকে রিমুভ করতে থাকে এবং গ্যাপগুলো ফিল করতে থাকে। লাইগেজ কি করে, ডিএনএ এর যে একটা খণ্ড তৈরি হয় রেপ্লিকেশন ফর্কের ওখানে, সেই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আমি বলছি আরেকবার ওকাজাকি ফ্র্যাগমেন্ট কি, এখানে খালি শর্টকাট দেখে রাখো, মানে সামারি দেখে রাখো। তো ল্যাগিং স্ট্র্যান্ডে যে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো তৈরি হয়, ওই ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে একে অপরের সঙ্গে জোড়ার জন্য যেটা কাজে লাগে সেটা হচ্ছে ডিএনএ লাইগেজ। এটা তোমরা সবাই খুবই ভালো করে পড়েছো যে আণবিক আঠা, মলিকিউলার গ্লু, আণবিক আঠা। স্লাইডিং ক্লাম্প প্রোটিন, ডিএনটি বেশ দরকার নেই, ঠিক আছে। ইন প্রোক্যারিওটস ডিএনএ পলিমারেজ 3 যেটা আছে সেটা হচ্ছে মেন সিনথেসাইজিং এনজাইম, এটা হচ্ছে প্রোক্যারিওটসের ক্ষেত্রে, মাথায় রাখলে ভালো। প্রোক্যারিওটসের জন্য যেটা ডিএনএ পলিমারেজ 3 সেটা হচ্ছে মেন সিনথেসাইজিং এনজাইম, আর এটার দরকার নেই, ডিএনএ পলিমারেজ 1 এর এখানে দরকার নেই, ঠিক আছে। লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ড, তোমরা দুটো স্ট্র্যান্ডের নাম শুনে থেকেছো, অবশ্যই নাম শুনেছো, যে একটা হয় লিডিং, একটা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এই ছবিটা দেখো, সো যেখানে ডিএনএ রেপ্লিকেশন যে জায়গাটাতে হচ্ছে, ডিএনএ তো একটা বড় লম্বা এরকম বাইন্ডেড একটা স্ট্রাকচার, তো সেখানে আস্তে আস্তে খুলবে, তো একটা একটা করে খুলে সেখানে দুটো কপি তৈরি হয়ে সেখান থেকে কপি তৈরি হতে যাবে। তো যেখানে ডিএনএটা খুলে না, ওই জায়গাটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। যেখানে ডিএনএ গুলো খুলতে থাকে আর নতুন আরেকটা টেমপ্লেট ডিএনএ বানাতে, টেমপ্লেট থেকে একটা নতুন ডিএনএ কপি বানাতে থাকে, ওটাকে ডিএনএ রেপ্লিকেশন ফর্ক বলা হয়। ওখানে ডিএনএটা মেনলি আনজিপ করে, মানে নিজেকে খুলে। আর একটা কথা মাথায় রাখবে যে এটা হচ্ছে আমার কি ডিএনএ রেপ্লিকেশনের মানে মেনলি ডিরেকশন। তো কন্টিনিউয়াস যেটা আছে, কন্টিনিউয়াস যেটা বলছি, মানে কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াসলি হচ্ছে, নিরবচ্ছিন্নভাবে হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, সেটা স্ট্র্যান্ডকে বলে লিডিং স্ট্র্যান্ড। আর কন্টিনিউয়াসের যেটা ডিরেকশন, মাথায় রাখবো, কন্টিনিউয়াসের যেটা ডিরেকশন, আর ডিএনএ যেদিকে আনজিপ হচ্ছে, যে ডিএনএ যেদিকে খুলছে, মানে রেপ্লিকেশন ফর্কটা যে অ্যাঙ্গেলে যে ডিরেকশনে কাজ করছে ওটা সেম হয়। যেমন দেখো 5 প্রাইম টু 3 প্রাইম যে ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে, এটা যে ডিরেকশনে যাচ্ছে আর কন্টিনিউয়াস, এটা মাথায় রাখবে খালি 5 প্রাইম টু 3 প্রাইমটা হয় কন্টিনিউয়াসের, এটা হয় লিডিং স্ট্র্যান্ডে যেদিকে যাচ্ছে, এটা ডিরেকশন সেম হয়। আর যেটা ডিসকন্টিনিউয়াস হয়, এটা তো অনেকগুলো খণ্ড তৈরি হয়, একটা খণ্ড আর একটা খণ্ড আর একটা খণ্ড, এই খণ্ডগুলো বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এই খণ্ডগুলো হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আর যেখানে খণ্ড তৈরি হয়, যেটাতে ওকাজাকি ফ্র্যাগমেন্টস তৈরি হয়, সেটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড, কারণ ওটা উল্টো দিকে যায়, ওটা উল্টো দিকে কাজ করছে। ডিএনএ যেদিকে আনজিপ হচ্ছে, যেদিকে খুলতে যাচ্ছে এদিকে কাজ না করে এটা উল্টো দিকে কাজ করছে, এটাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলা হয়। তো দিস ইজ ল্যাগিং স্ট্র্যান্ড, দিস ইজ লিডিং স্ট্র্যান্ড। এদিকে ডিএনএ আনজিপ হচ্ছে, লিডিংটা ওদিকে কাজ করবে। এবার দেখো সিনথেসিস ডিরেকশন, যেটা লিডিং স্ট্র্যান্ড, লিডিং, এটা হচ্ছে ল্যাগিং। লিডিং এ কন্টিনিউয়াস, ল্যাগিং এ ডিসকন্টিনিউয়াস। রিলেটিভ টু ফর্ক, টুয়ার্ড রেপ্লিকেশন ফর্ক, যেদিকে রেপ্লিকেশন ফর্ক কাজ করছে সেদিকে কাজ করবে, এটা অ্যাওয়ে ফ্রম রেপ্লিকেশন ফর্ক, উল্টো দিকে কাজ করে। প্রাইমার্স নিডেড, একটাই প্রাইমার লাগে, এখানে অনেকগুলো প্রাইমার লাগে, কারণ বারবার ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। এখানে লং কন্টিনিউয়াস ডিএনএ, কোনো ছিন্ন ভিন্ন নেই, এখানে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হতে থাকে। এখানে যেহেতু কোনো ছিন্ন ভিন্ন নেই, সেহেতু লাইগেজের কোনো প্রয়োজন নেই, কোনো জয়েনিং এর দরকার হয় না। কিন্তু এখানে লাইগেজ লাগে, কারণ বারবার যেহেতু ছোটা জিনিস, ওগুলোকে জোড়া লাগার জন্য লাইগেজ লাগে। ওকাজাকি ফ্র্যাগমেন্টস আর হট, দিজ আর শর্ট ফ্র্যাগমেন্টস ফর্ম ডিউরিং ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস। যখন ল্যাগিং স্ট্র্যান্ডটা সিনথেসাইজ করে, তখন যে শর্ট ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হয় সেটাকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলা হয়। ডিরেকশন অফ রেপ্লিকেশন, ডিএনএ ইজ অ্যান্টি প্যারালাল,
DNA is anti-parallel, so replication moves 5' to 3' direction. DNA টা যেহেতু anti-parallel সেহেতু replication move করে 5' to 3' direction-এ। আর টেমপ্লেট স্ট্র্যান্ড যেটা আছে এটা 3' to 5' কাজ করে। রেপ্লিকেশন মুভ করে 5' to 3' আর টেমপ্লেট যেটা আছে এটা 3' to 5' কাজ করে। এতটুকু ডাটা তোমাদের মাথায় রাখলে মোর দ্যান এনাফ। রেপ্লিকেশন ফর্ক প্রসিডস বাইডিরেকশনালি ইন প্রোক্যারিওটস। প্রোক্যারিওটসের ক্ষেত্রে বাইডিরেকশনালি হয়, এটা মাথায় রাখতে হবে না। খালি রেপ্লিকেশন মুভ কোন দিকে কাজ করে, টেমপ্লেট স্ট্র্যান্ড কোন দিকে মুভ কাজ করে সেটা দেখো। যেটা কথা বললাম ওটা আবার এখানে সেম জিনিস লেখা আছে। ডিরেকশন, রেপ্লিকেশন ফর্ক, ফ্র্যাগমেন্টেশন, এনজাইমস ইনভলভ। ডিএনএ পলিমারেজ লাগে, এখানে ডিএনএ পলিমারেজের সঙ্গে সঙ্গে ডিএনএ লাইগেজও লাগে, কারণ এখানে ফ্র্যাগমেন্ট তৈরি হয় ফ্র্যাগমেন্টগুলোকে জোড়া লাগানোর জন্য। সো দিস ইজ দ্য মলিকিউলার গ্লু, ডিএনএ লাইগেজ। আর ডিএনএ পলিমারেজ যে আছে সে কিন্তু একটা সিনথেসিস ইনিশিয়েট করতে পারবে না, ওখানে আরএনএ প্রাইমার লাগে বিগিন করার জন্য। আগে প্রাইমার ইজ দ্য সেই মেম্বার যে প্রথমে এসে বসে তারপরে শুরু করে প্রসেসটাকে, প্রাইমার না থাকলে শুরু হবে না। আচ্ছা, প্রোক্যারিওট আর ইউক্যারিওটের মধ্যে এখানে ডিফারেন্স দেখানো হয়েছে। এখানে প্রোক্যারিওটের ক্ষেত্রে সিঙ্গেল অরিজিন অফ রেপ্লিকেশন থাকে মেইনলি। আচ্ছা, এটা স্কিপ করে দাও পুরো। যেটা বলছিলাম সেটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, ধরো অরিজিনাল ডিএনএ আর ধরো প্রাইমেজ এনজাইমটা লাগলো, ঠিক আছে। প্রথমে হেলিকেজ এনজাইম আছে যে মেনলি দুটোকে খুলে দুদিকে আনজিপ করে, আনজিপ করার পরে প্রাইমেজ এনজাইমটা আছে যে ডিএনএ পলিমারেজ এনজাইম কাজে লাগে, এখানে নতুন নতুন ভাবে কাজে লাগায়। আর নিউ ডিএনএ পলিমারেজ লাগলো দুদিকে, আর লাইগেজ জোড়া লাগানোর কাজে লাগে যদি যেগুলো ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয় সেগুলোকে। আর যেখানে ডিএনএটা আনজিপ হয় সেটাকে রেপ্লিকেশন ফর্ক বলা হয়। বেসিক ছবি, কি ক্যারেক্টারিস্টিক্স অফ ডিএনএ পলিমারেজ অ্যাডস নিউক্লিওটাইড অনলি ইন। আচ্ছা, এটা একটু দেখো। ডিএনএ পলিমারেজের ক্ষেত্রে ডিএনএ পলিমারেজটা শুধুমাত্র 5' to 3' ডিরেকশনেই নিউক্লিওটাইডগুলোকে অ্যাড করে। নতুন নতুন যে নিউক্লিওটাইড অ্যাড হবে সেটা 5' to 3' ডিরেকশনে অ্যাড করবে। রিকোয়ার্স কি লাগবে এটার জন্য? ডিএনএ পলিমারেজকে একটা টেমপ্লেট স্ট্র্যান্ড লাগবে, একটা আরএনএ প্রাইমার লাগবে, একটা ফ্রি হাইড্রক্সিল গ্রুপ লাগবে। 3' লোকেশনে একটা ফ্রি হাইড্রক্সিল গ্রুপ লাগবে। এরর রেট দেখে লাভ নেই, এটা দেখে লাভ নেই, যেটা বলছিলাম। এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন যেদিকে ডিরেকশন, ঠিক আছে। আর এটা হেলিকেজ এনজাইম যে মেনলি আনজিপ করলো, খুললো দুদিকে, খুলতে 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 যাচ্ছে। দেখো প্রাইমেজ গুলো এইভাবে জয়েন, দুদিকে এইভাবে দুটো প্রাইমেজ লেগে থাকে, মানে এই প্রাইমেজটা হচ্ছে প্রাইমার, আর এই প্রাইমারটা নতুন 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 নিউক্লিওটাইড গুলোকে এসে জোড়া লাগাতে থাকে। দেখছো জোড়া লাগছে এদিকে, আর নতুন একটা ডিএনএ নতুন একটা টেমপ্লেট তৈরি হতে থাকে, মাঝখানে নতুন একটা কপি তৈরি হতে থাকে। হেলিকেজ আনউইন্ড করে প্রথমে, প্রাইমারি লেজ প্রাইমার শুরু করে, প্রাইমেজ এসে ইলংগেশন করে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম। ল্যাগিং স্ট্র্যান্ডে থাকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট যেটাকে লাইগেজ দিয়ে জোড়া লাগানো হয়। প্রাইমার রিমুভাল কি করে সেটা দেখলাম। টার্মিনেশন হয় ফর্ক স্পিড প্লাস লাইগেশন কমপ্লিট হয়, তখন টার্মিনেশন হয়। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেন দেওয়া আছে কোয়েশ্চেনগুলো দেখি, বলো তো এটা কোয়েশ্চেন। আশিক, ফার্স্ট কোয়েশ্চেনটা বলো। আশিক, আর ইউ দেয়ার? কেউ আছো তোমরা ক্লাসে না? দেখা বলো, ফার্স্ট কোয়েশ্চেনটা বলো। ডিএনএ পোল, ডিএনএ পোল आंसर। না লাইগেজ লাইগেজ লাইগেজ। আচ্ছা, ঠিক আছে। ডিএনএ রেপ্লিকেশন ইজ টার্মড অ্যাজ সেমি কনজারভেটিভ বিকজ অনির্বাণ অপশন এ, অপশন এ, অপশন এ। সুদীপা, অপশন বি। ইবনে, ইবনে
স্যার অপশন বি। অপশন বি হবে এটা। অনির্বাণ কি কেন ভুল করলে এটা? সেমি কনজারভেটিভ কেন বারবার? তখন থেকে আমি কি বলতে চাইছি, একটা স্ট্যান্ড ওল্ড থাকবে, একটা স্ট্যান্ড নিউ থাকবে।